ক্ল্যাশটা ধরো ওপেনিং গভর্নমেন্টও এক্সপ্লেন করছে যে কেন ওদের ওয়ার্ল্ডে জাস্টিস হয়, তুমি সিজি থেকেও বোঝানোর চেষ্টা করতেছো যে তোমাদের ওয়ার্ল্ডেও জাস্টিস এনশিওর হয়, তখন তোমার ওয়ে করতে হবে যে তোমার ওয়ার্ল্ডে জাস্টিসটা কেন বেটার, অথবা তোমার ওয়ার্ল্ডে জাস্টিস কেন তাড়াতাড়ি এনশিওর হবে, বা তোমার ওয়ার্ল্ডে এই কেসটা ঘটার লাইকলিহুড বেশি। এটা শুধুমাত্র যে সেম বেঞ্চে এই কথাটা ট্রু না, এটা হচ্ছে অপোজিট বেঞ্চের ক্ষেত্রে ট্রু হয়। ধরো তুমি ক্লোজিং গভর্নমেন্ট এবং ওপেনিং অপোজিশন, এটা হচ্ছে একটা ক্রস বেঞ্চ। সো ক্রস বেঞ্চে যখন ওপেনিং অপোজিশন তোমাকে বলতেছে যে ওদের ওয়ার্ল্ডে জাস্টিস ইনশিওর হবে, ওজির ওয়ার্ল্ডে হবে না, তখন তুমি সিজি থেকে ওদের এই কেসটাকে রিভার্টাল করে তোমাদের ওয়ার্ল্ডেও কেন এটা ঘটবে এই জিনিসটাতে তুমি ফোকাস করবা। এখন এখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে যাতে তোমরা বেশি টাইম ওয়েস্ট না করো, প্রত্যেকটা ক্ল্যাশ অ্যানালাইজ করার কোনো দরকার নাই। যে ক্ল্যাশেস গুলানে বেশি ডিসকাশন হচ্ছে বা তোমার কাছে মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ক্ল্যাশ, শুধুমাত্র ওইগুলাতে এঙ্গেজ করবা, এটা প্রথম পয়েন্ট। বাট সেকেন্ডলি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস ক্ল্যাশ না। তার মানে হলো ধরো ওজি ধরো 5-6টা জিনিসের কথা বলছে যেটা ওদের ওয়ার্ল্ডে ঘটবে, ওপেনিং অপোজিশনও কয়েকটা জিনিসের কথা বলছে যেগুলো ওদের ওয়ার্ল্ডে ঘটবে। সো প্রত্যেকটা জিনিসকে ক্ল্যাশ হিসেবে কনসিডার করে মানে তোমাদের স্পিচটাকে লেন্দি করার কোনো দরকার নেই, কারণ তোমার 7 মিনিটে তুমি যদি ক্ল্যাশের পিছনে এত টাইম দাও, তোমার কনস্ট্রাকটিভে ফোকাস করতে হবে, যেমন ক্যারেক্টারাইজেশন, আর্গুমেন্টেশন, ওয়েইং, অন্য জিনিসগুলোতে তুমি ফোকাস করতে পারবে না। তো এটা প্রথম স্ট্র্যাটেজি। দ্বিতীয়ত, আমাদের বার্ডেন্স গুলা খুবই ক্লিয়ার জানতে হবে। মোশনের বার্ডেন্স বলতে আমরা কি বুঝি? সো যখন একটা মোশন দেওয়া হয়, প্রত্যেকটা মোশনের একটা কনটেক্সট থাকে বা একটা সিচুয়েশন থাকে, যে এই সিচুয়েশনের উপর বেস করে আমি মোশনটাকে রান করতেছি। ধরো একটা ওয়ার সিচুয়েশন, ধরো রাশিয়া ইউক্রেনের মধ্যে ওয়ার হচ্ছে, তো এই সিচুয়েশনে মোশনটা দিলে এই সংসদ ইউএসএ হিসেবে ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করবে না, এটা খুবই পুরাতন একটা মোশন। তো ধরো এই ধরনের একটা মোশন দেওয়া হয়েছে এবং তুমি জানো যে মোশনের সিচুয়েশনটা কি। সো তুমি যখন মোশনের সিচুয়েশনটা আইডেন্টিফাই করবা, তখন তোমার বার্ডেন্স গুলা ফাইন্ড আউট করতে হবে। সো হোয়াট ডু উই মিন বাই বার্ডেন্স? প্রথমত, বার্ডেন বলতে আমরা যেটা বুঝি যে এই মোশনের প্রাইমারি বার্ডেন বা প্রাইমারি গোল কি। ধরো একটা ওয়ার সিচুয়েশনের মোশন, তো এখানে ইজি বার্ডেন থাকবে যে পিস এনশিওর করা, তোমার দেশের সেলফ ইন্টারেস্ট গুলা প্রোটেক্ট করা, সিভিলিয়ানদের রাইট প্রোটেক্ট করা, বা তোমার যে রিসোর্সেস গুলাকে ইউটিলাইজ করা। তো তোমার মোশনটা দেখে বার্ডেন গুলো আইডেন্টিফাই করতে হবে এবং ওই বার্ডেন্স এর উপরে ফোকাস করতে হবে। এখন এই পার্টিকুলার সেশনে একটা স্পিচে কি কি থাকে বা আর্গুমেন্টেশন কেমনে করে, ক্ল্যাশেস কেমনে করে, এই জিনিসগুলোতে আমি বেশি ফোকাস করবো না, কারণ প্রত্যেকটা টপিকেরই আলাদা আলাদা ইন ডিটেলস সেশন থাকবে। এই ডিবেটে আমি যেটা করবো যে যখন 4টা টিম কিভাবে একটা আরেকটা টিমকে কম্পিট করে এবং আপনি 4টা টিমের মধ্যে কিভাবে র্যাঙ্ক 1 অথবা র্যাঙ্ক 2 নিতে পারেন। সো প্রথমেই যে জিনিসটা নোট করবেন, প্রথম স্ট্র্যাটেজি, যে আপনি ক্ল্যাশ এবং বার্ডেন এই জিনিসগুলা প্রেডিক্ট করবেন, এবং ক্ল্যাশেস এবং বার্ডেন্স গুলা কেন আপনার টিম জিতে অথবা আপনার টিম ফুলফিল করে এই জিনিসটাতে যদি আপনি ফোকাস করেন, তাহলে আপনি অন্য টিমের উপরে র্যাঙ্ক করার প্রবাবিলিটি বেড়ে যাবে। এখন 2 নম্বরে আমাদের কিছু স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনস আছে, যে জিনিসগুলো পরে পয়েন্ট আউট করে দেখাবো, সেকেন্ড পার্টটা পরে আসতেছি। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসটা পারতে হবে সেটা তোমার আর্গুমেন্টের উইক পয়েন্টস গুলো তোমার জানতে হবে। এটা কি? এটা খুবই টাফ। যেমন তোমাদেরকে অনেক সময় সেশনসে তোমরা এই কথাটা শুনে থাকবা যে অপোজিশনের কেস তোমার প্রেডিক্ট করতে হবে, যে অপোজিশনের কেস প্রেডিক্ট করে তুমি কেসের একটা প্রিবার্টাল দিবা। তো এই জিনিসটা তোমরা সবাই শুনছো, বাট এটার একটা ভার্সন আছে। ভার্সনটা হচ্ছে তুমি যখন একটা আর্গুমেন্ট রান করবা, ওই আর্গুমেন্টের কোন কোন উইকনেস অপোজিশন কল আউট করতে পারে। এটা আসলে কিভাবে করে? এটার খুবই বেসিক একটা ওয়ে হচ্ছে তুমি তোমার আর্গুমেন্টের প্রত্যেকটা পার্ট, যেমন অ্যাসারশন, রিজনিং, এক্সাম্পলস, লিঙ্ক আপ, প্রত্যেকটা জিনিস তো তোমার নোট থাকবে অথবা তুমি জানবা যে তোমার আর্গুমেন্টস কি কি পার্টস আছে। সো এখানে সবচেয়ে যে উইক পয়েন্টটা তুমি আইডেন্টিফাই করার পরে ওই উইক পয়েন্টের রিকনস্ট্রাকশনে তোমার ফোকাস করতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ তুমি যদি তোমার কেসের উইক পয়েন্টস আইডেন্টিফাই করতে না পারো, তাহলে যখন তুমি ওপেনিং গভর্নমেন্ট থেকে একটা আর্গুমেন্ট রান করবা বা একটা কেস রান করবা, তোমার এই উইক পয়েন্টসটাকেই তোমার অপোজিশনের 2টা টিমই আসলে ইউটিলাইজ করার চেষ্টা করবে। যার মানে হলো তুমি ওজি থেকে যখন একটা উইক কেস রান করবা, ওপেনিং অপোজিশনও জিনিসটা কল আউট করে তোমাদেরকে হ্যামার করবে, ক্লোজিং অপোজিশনে হ্যামার করবে। অ্যাজ ওয়েল এস ক্লোজিং গভর্নমেন্ট এসে কি করবে? ক্লোজিং গভর্নমেন্ট শুরুতে এসে বলবে যে ওপেনিং গভর্নমেন্টের এই কেসের উইক পয়েন্টস আছে। একটা উইক পয়েন্টস যে হইতে পারে তুমি স্টেক হোল্ডারদেরকে ভালোভাবে সার্ভ করতেছো না, অথবা তোমার মেকানিজমটা অনেক বেশি উইক, অথবা তোমার কেসের রেলেভেন্সি কম, অথবা তোমার কেসের লিঙ্ক আপ কম। যে কোনো একটা প্রবলেম বা উইক পয়েন্ট সাইড ক্লোজিং গভর্নমেন্ট, তোমার বেঞ্চের ক্লোজিং যে থাকবে সে প্রেডিক্ট করবে এবং সে ওই জিনিসটাকে রিকনস্ট্রাক্ট করবে। এটা এটা কেন ইম্পর্টেন্ট? বিকজ তোমরা একটা জিনিস শুনবা যে যখন তুমি ওজি থেকে একটা কেস রান দিচ্ছ বা ওপেনিং অফ থেকে একটা কেস রান দিচ্ছ, সিজি অথবা সিও তোমার আর্গুমেন্টস গুলাকে চুরি করে। তো
এই চুরিটা দেখতেই হয় এরকম যে ওপেনিং টিমের আর্গুমেন্টসে যে উইক পয়েন্টস গুলা থাকে, ওই উইক পয়েন্টস গুলা ক্লোজিং হাফ হচ্ছে আইডেন্টিফাই করার পরে তারা ওই জিনিসটার উপর বেস করে ওপেনিং থেকে নিজেদেরকে ওয়ে করে। সো এই কয়েকটা জিনিস ইন জেনারেল ডিবেটের যে 57 মিনিট বা যে 57 মিনিট 8টা স্পিকার স্পিচ দেয়, ওই স্পিচের মধ্যে এই 4টা জিনিসের উপর ফোকাস করা লাগে। সো এটা গেল এই পুরো সেশনের ওভারভিউ। সো এই ওভারভিউ শেষে এখন আমরা ইন ডিটেলসে কিভাবে প্রত্যেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হয় ওই জিনিসটার উপর এখন আমরা আসি। এখন হচ্ছে আমি আমার স্লাইডস গুলাকে শেয়ার করতে হবে। স্লাইডস দিই। তোমরা সবাই কি ডিসপ্লে স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার। তো আজকের সেশনের প্রথম পার্টে আসি, কি স্ট্র্যাটেজিস ফর বিগিনার্স। তো এখন সবার আগে আমরা এখন ওপেনিং হাফের কিছু স্ট্র্যাটেজি শিখবো। ওকে, সো ওপেনিং থেকে যখন তুমি ডিবেট করবা তখন তুমি সবচেয়ে বেশি যে জিনিসের উপরে ফোকাস করতে হবে যে মোশনের ফেভারে সেন্স মেক করে এমন যে কয়টা কেস আছে ওই প্রত্যেকটা কেস আইডেন্টিফাই করা, মেকানাইজ পরে করবা। এই জিনিসটা কিভাবে করে, যখন তুমি প্রেপ টাইমে থাকবা তুমি একটা কেস ভাবার পরে ওই কেসের উপরে এ আর ইএল এই জিনিসটা শুরুতেই অ্যাপ্লাই করার কোনো দরকার নাই। এটা কেন দরকার নাই? কারণ ধরো তুমি শুরুতে একটা আর্গুমেন্ট মাথায় আসলো এবং ওই আর্গুমেন্টের এ আর ইএল ভাবতে ভাবতে দেখবে 15 মিনিটের মধ্যে তোমার 5-6 মিনিট একটা আর্গুমেন্ট কনস্ট্রাক্ট করতেই তোমার শেষ হয়ে গেছে। তো সবার আগে প্রাইমারি কাজ হচ্ছে প্রত্যেকটা আইডিয়া, সব পসিবল আইডিয়াস খুঁজে বের করা। সো এর মানে হলো যখন তুমি একটা মোশন লিখো ওই মোশনের গভর্নমেন্ট সাইডে যদি তুমি থাকো 5টা 6টা 7টা মানে যে কয়টা আর্গুমেন্টস তোমার মাথায় আসে বা যে কয়টা আইডিয়া আসে প্রত্যেকটা জিনিস তোমার সবার আগে নোট করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে আর্গুমেন্টস গুলোকে আমি কনস্ট্রাক্ট কিভাবে করব। তুমি যখন ওপেনিং গভর্নমেন্টে থাকবা 15 মিনিটের মধ্যে ট্রাই করবা 10 মিনিটের মধ্যে তোমার সাইডের কেসগুলা বা 10-12 মিনিটের মধ্যে প্রত্যেকটা পসিবল আইডিয়া আইডেন্টিফাই করে ফেলা যে এই কয়টা আইডিয়াস নিয়ে আমি ওজি থেকে ডিবেট করব। দেন 3-4 মিনিটের মধ্যে তোমার এই মোশনের ক্যারেক্টারাইজেশন, তোমার স্টেক হোল্ডার্স কারা, তোমার মোশনের বার্ডেন্স গুলা কি কি, তুমি কি কি ফুলফিল করবা, কোন মেট্রিকে জাজমেন্ট হবে, মানে অ্যাজ ইউজুয়াল পিএম এর যে স্পিকার রোলস গুলা আছে ওই পিএম এর স্পিকার রোলস গুলা দিয়ে তুমি তোমার স্পিচটাকে স্ট্রাকচার করে ফেলবা। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই আমি যদি এতগুলা আর্গুমেন্টস রান দিই তাহলে আমি কিভাবে জিনিসটাকে কনস্ট্রাক্ট করব। সেটা হচ্ছে কনস্ট্রাকশনের মেইন বার্ডেন ওজি থেকে কখনো পিএম এর উপরে থাকে না। পিএম সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে সে ডাম্প করে। এর মানে হলো তোমার টিমের প্রত্যেকটা আইডিয়া পিএম বলে দিয়ে যায় যে আমরা আজকে 5-6টা জিনিস নিয়ে কথা বলবো এবং দেন ডেপুটি প্রাইম মিনিস্টার এসে এই জিনিসগুলোকে এক্সটেন্ড করে। সো এখন কথা হচ্ছে আমি যদি প্রাইম মিনিস্টার থেকে 5-6টা কেস যদি আমি ডাম্প করি তাহলে আমি ব্যাখ্যা করবো কি? এটা তো আমার কেসটাকে আরো বেশি উইক করে দেয়, কারণ তুমি তো কনস্ট্রাক্ট করতে পারতেছো না। দেন তুমি একটা অর 2টা কেস তুমি ব্যাখ্যা করবা। তার মানে ওজির প্রাইম মিনিস্টারের স্পিচটা হবে এরকম, তুমি তোমার পুরো গভর্নমেন্ট বেঞ্চ, হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই তোমাকে বলতেছি যে পিএম থেকে স্পিচটা কিভাবে বের করবা। যে সবার আগে তুমি একদম পিএম এর যে প্রাইমারি বার্ডেন, ক্যারেক্টারাইজেশন, এগুলো আগে একবার নোট করে রাখি। সবার আগে ক্যারেক্টারাইজেশন, দেন হচ্ছে স্টেক হোল্ডার্স কারা, দেন হচ্ছে বার্ডেনস এন্ড প্রবাবল ক্ল্যাশ, যেগুলা বার্ডেন বা ক্ল্যাশেস গুলো,
দেন একটা জিনিসে ফোকাস করতে হবে, যে জিনিসটা তোমার বিপি ডিবেট জিততে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেট্রিক ক্লিয়ার করা। এটা ওজি থেকে তুমি যদি করতে পারো এবং ওই মেট্রিকটা যদি এস্টাবলিশড হয়, এবং ধরো ওপেনিং অপোজিশন নতুন কোনো মেট্রিক স্ট্যান্ড করাইতে পারে নাই, ক্লোজিং অপোজিশনও পারে নাই, ক্লোজিং গভর্নমেন্টও পারে নাই, যদি তোমার মেট্রিকটা এস্টাবলিশড হয়ে যায়, তাহলে অ্যাজ একটু বেশি বায়াসড হবে তোমার টিমের প্রতি, যে তারা যেহেতু একটা মেট্রিক মেনশন করছে এই ডিবেটের, এবং ওই মেট্রিকটা সোফার এস্টাবলিশড হয়ে গেছে, তাহলে আমি মেট্রিকের উপর ভিত্তি করে আমি কেসগুলোকে ওয়ে করব। তখন ওপেনিং গভর্নমেন্টের জিতার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। এই প্রত্যেকটা জিনিস, এই চারটা জিনিস তোমার এপি ডিবেট, বিপি ডিবেট প্রত্যেকটাতেই থাকে। বাট এখন মোস্টলি আমি কিভাবে স্পিক্স বাড়াবো, আমি পিএম থেকে কিভাবে একটা 79 অথবা 18 মারতে 80 আমি মারতে পারবো, তার প্রথম পার্ট হচ্ছে যে আমি ডাম্পিং শেষ করে এক ওর দুইটা কেস একদম কমপ্লিটলি ব্যাখ্যা করব। মানে হলো, তুমি যে দুইটা আইডিয়ার উপরে ফোকাস করবা, ওই দুইটা আইডিয়া ডেপুটি প্রাইম মিনিস্টাররা টাচ করবে না, তুমি পিএম থেকে একটা দুইটা আর্গুমেন্ট একদম কমপ্লিট করে ফেলবা। তখন যে জিনিসটা হবে, যখন তুমি দুইটা আর্গুমেন্ট কমপ্লিট করে ফেলো, তখন তোমার পরের যে স্পিকার, লিডার অফ দ্য অপোজিশন, সে তোমার অন্য আইডিয়াস গুলাকে হ্যামার করতে পারবে না। তার সবার আগে তোমার কনস্ট্রাক্টেড যে একটা দুইটা আর্গুমেন্টস ছিল, ওগুলাকে তার হ্যামার করতে হবে, দেন তার নিজের কেসগুলাকে তার ব্যাখ্যা করতে হবে। তার মানে তুমি যে আরো ডাম্পিং পার্টটাতে, যখন তুমি যে ডাম্পিং করতেছিলা, যেখানে তুমি 5-6টা কেসেস ড্রপ করছো, তখন তোমার 3 থেকে 4টা কেস দেবা এলো এসে টাচ করে নাই বা এলো হ্যামার করে নাই, তখনই ডিপিএম এসে ওই জিনিসটাকে ক্যাশ করতে পারে। ডিপিএম এসে কি করবে তখন? ডিপিএম প্রত্যেকটা কেসকে কনস্ট্রাক্ট করবে। তার মানে হলো যে আমরা যে শুরুতেই যে প্রেপ টাইমের যে স্ট্র্যাটেজিটা শিখছি, যে সব পসিবল আইডিয়াস গুলো খুঁজে বের করা, তো এক দুইটা প্রাইম মিনিস্টার ব্যাখ্যা করবে, দেন ডেপুটি প্রাইম মিনিস্টার বাকি প্রত্যেকটা কেসকে কনস্ট্রাক্ট করবে। তখন তোমার পক্ষে ডিবেটটা জেতা অনেক বেশি লাইক ক্লিয়ার হয়ে যাবে যখন তুমি ওজিতে থাকবা। এখন তোমাদের মধ্যে যে এতদিন পর্যন্ত একটা ভয় ছিল যে ভাই ওজি থেকে 15 মিনিটে আমি তাহলে আমার ডিবেট কিভাবে সাজাবো, বা 15 মিনিটে আমি কিভাবে আমার কেসটাকে কমপ্লিট করব এবং আমার ফার্স্ট খাওয়ার চান্সেস গুলা বাড়বে। সো এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার স্ট্র্যাটেজি, যে তুমি 15 মিনিটে তোমার প্রত্যেকটা আর্গুমেন্টের ব্যাখ্যা ভাবার দরকার নাই, একটা অথবা দুইটা আর্গুমেন্টের ব্যাখ্যা তুমি পিএম থেকে দিবা এবং বাকি জিনিসগুলো জাস্ট বলে চলে আসবা। এবং পিএম এর স্পিচ চলাকালীন সময়ের 7 মিনিট, এলোর স্পিচ চলাকালীন সময়ের 7 মিনিট, এই 14 মিনিট যখন আরো পাবা, ওই 14 মিনিটে ডিপিএম বাকি কেসগুলো কনস্ট্রাক্ট করতে থাকবে। মানে ইন ডিবেটে তোমার প্রেপ টাইমটা চলতে থাকবে। প্রেপ টাইম শুধুমাত্র 15 মিনিট না, ইন ডিবেট তোমার ওই কেসেস গুলাকে কনস্ট্রাকশনে ফোকাস দিতে হবে। তো ডিপিএম থেকে যখন তুমি বাকি কেসগুলো কনস্ট্রাক্ট করার পরে, যে আরো কিছু বার্ডেন্স আছে, সেটা হচ্ছে ফার্স্ট যে ক্ল্যাশেস গুলো ওয়ে করা, তো এই জায়গাতে তোমার দুইটা পোর্শন থাকে। প্রথম পোর্শন সেটা হচ্ছে পিএম ভার্সেস এলও। এই ডিবেটটাতে যে ক্ল্যাশেস গুলো আসছে, মানে এই দুইজনের স্পিচে তুমি সোফার যে কয়টা ক্ল্যাশেস পাইছো, আর দেন প্রবাবল কেসেস বা প্রবাবল ক্ল্যাশেস, যেটা সিজি ভার্সেস সিওর মধ্যে বা এই দুইটা টিমের মধ্যে হতে পারে, তখন তুমি ওগুলোর উপরে ফোকাস করবা। তো তখন তুমি এই যে পুরা বিপি ডিবেটের যে একটা কিছু প্রাইমারি বার্ডেন্স থাকে, যে ক্ল্যাশেস আর বার্ডেন্স গুলা যে টিমটা ওয়ে করতে পারে ওই টিমটাই জিতে। তো তুমি ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে ওই রোলটা যখন ফিল আপ করবা, তখন তোমার ওজি থেকে ডিবেটটা জিতা অনেক বেশি ইজি হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, যে যখন কম্পিটিটিভ রাউন্ডস হয়, ধরো একটা ভালো টুর্নামেন্টের টপ রুম, 4th রাউন্ডের টপ রুম অথবা সেমিফাইনাল অথবা গ্র্যান্ড ফাইনাল, ওইসব রাউন্ডস গুলাতে ওপেনিং টিমসরা বেশি জিতে, ক্লোজিং টিমস কম জিতে। কেন কম জিতে? বিকজ এই যে যখন একটা প্রাইম মিনিস্টার এসে প্রত্যেকটা পসিবল আইডিয়াস মেনশন করে দিয়ে চলে যায়, এবং সে এক দুইটা ব্যাখ্যা করার পরে ডিপিএম এসে যখন বাকি কেসগুলোকে কনস্ট্রাক্ট করে, তখন ক্লোজিং গভর্নমেন্টের পক্ষে নতুন কেসেস আইডেন্টিফাই করা অনেক বেশি কঠিন হয়ে যায়, বা ক্লোজিং অপোজিশনের পক্ষে নতুন কেসেস খোঁজা অনেক কঠিন হয়ে যায়, যার কারণে ওজি থেকে বা ওপেনিং অপোজিশন থেকে তোমার ডিবেট জেতাটা অনেক বেশি ইজিয়ার। এখন ডিপিএম এর আরো কিছু রোল, যে মানে এটা একদম বেসিক রোল, যে সবার আগে মানে এলোকে রিবার্টাল করা, এলোকে রেসপন্স। এটা এটা এপি এন্ড বিপি দুটার ক্ষেত্রেই সেম।
এই জিনিসটাতে ফোকাস করা, আর হচ্ছে এই ক্ল্যাশেস এবং বার্ডেন্স গুলাকে ওয়ে করা। এখন এই প্রত্যেকটা জিনিস ওপেনিং অপোজিশনে যদি তুমি থাকো সেই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এটা গেলে একদম বেসিক স্ট্র্যাটেজি যে আমি যদি ওপেনিং এ থাকি তাহলে আমি ডিবেটটা কিভাবে করব। এখন এটা গেল একদম বেসিক পার্ট। এখন যদি একটা কম্পিটিটিভ রাউন্ডে বা কম্পিটিটিভ সিচুয়েশনে কি কি করা লাগে, প্রথমত সেটা হচ্ছে বিপি ডিবেটের একটা বড় বার্ডেন হচ্ছে লাস্ট পর্যন্ত রেলেভেন্ট থাকা। এর মানে হলো সিও সেকেন্ড স্পিকার পর্যন্ত ওজি প্রাইম মিনিস্টারের যে কেস ছিল ওই কেসটা রেলেভেন্ট থাকতে হবে। এর মানে হলো তুমি যখন ওজিতে থাকো, ওজিতে তোমার ইউনিক আইডিয়াস ভাবার চেয়ে জেনারেল আইডিয়াস গুলাতে ফোকাস করা বেশি ইম্পর্টেন্ট। কেন? ধরো তুমি একটা ইউনিক আইডিয়া ফাইন্ড আউট করলা যে এটা খুবই ইউনিক, এই মোশনে এটা নর্মালি কেউ ভাবতে পারে না, অন্য কোন রুমে এই আর্গুমেন্টটা রান হয় নাই। যদি তুমি এরকম ইউনিক আর্গুমেন্টের উপরে ফোকাস করো এবং ডিপিএম ধরো আর্গুমেন্টটা ব্যাখ্যা করে দিয়ে চলে গেছে, ওপেনিং ওপেনিং অপোজিশন ওই আর্গুমেন্টে এঙ্গেজ করে নাই, সিজিও আর্গুমেন্টটাতে এঙ্গেজ করে নাই, সিও এঙ্গেজ করে নাই। সো কেউ যদি আর্গুমেন্টটাতে এঙ্গেজ না করে এবং ওই পার্টিকুলার কেসটা যদি বেশি ইম্পর্টেন্ট না হয়, খুবই একটা নিশ পোর্শনকে কেটার করে, তাহলে ওইটার উপর বেস করে তুমি কখনো জিতবা না। তোমার দেখতে হবে যে তুমি একটা ডিবেটের সর্বোচ্চ কতটুকু কাভার করতে পারতেছো। এখন এখানে রেলেভেন্সির জন্য প্রথমে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে কভারেজ। এখন এই কভারেজের মধ্যে আছে স্টেক হোল্ডার্স, তুমি ম্যাক্সিমাম বা কত ডাইভার্স গ্রুপ অফ স্টেক হোল্ডার্সদেরকে তুমি কেটার করতে পারতেছো, বা তুমি কত ভালোভাবে ওদেরকে কেটার করতে পারতেছো, এটার উপরে তোমার কেসের কভারেজ ডিপেন্ড করে। সেকেন্ডলি তোমার কনটেক্সটটা ঘটার লাইকলিহুড, মানে প্রত্যেকটা মোশনের তো একটা কনটেক্সট থাকে। এখন তুমি যদি এমন একটা কনটেক্সট ডিসাইড করো যে কনটেক্সটটা ঘটার লাইকলিহুড অনেক কম বা এই ঘটনাটা সচরাচর ঘটে না, তো এই লেস লাইকলি কনটেক্সটের উপর বেস করে তোমার ডিবেটটা রান করা অনেক বেশি রিস্কি। কারণ তোমার পরের ডিবেটাররা যদি এটা প্রুভ করতে পারে যে তোমার কেসের কনটেক্সটটা সচরাচর ঘটবে না, তাই এটার উপরে বেশি ফোকাস করা বা এই জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই, তখন এজের কাছে তোমার আর্গুমেন্টের আর কোনো ভ্যালিডিটি থাকে না বা তোমার আর্গুমেন্টের আর কোনো সিগনিফিকেন্স থাকে না। সো তুমি খেয়াল রাখবা যে তোমার কনটেক্সটের লাইকলিহুড বেশি বা এটা বাস্তবে অনেক বেশি পরিমাণে ঘটে। তো এই তুমি যখন বেশি কনটেক্সট কভার করতে পারবা, তো তখন তোমার শেষ পর্যন্ত রেলেভেন্ট থাকা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এখন আরেকটা ওয়ে আছে লাস্ট পর্যন্ত রেলেভেন্ট থাকার, সেটা হচ্ছে মেকানিজম। বিপি ডিবেটে ওপেনিং থেকে মানুষ সবচেয়ে বেশি ডিবেট হারেই মেকানিজম না থাকার কারণে, যে তোমার আইদার তোমার মেকানিজম নাই অথবা আর্গুমেন্টের ইনাফ লেয়ার অফ অ্যানালাইসিস নেই। তো যখন তুমি মনে করো যে তোমার একটা আর্গুমেন্ট তুমি জাস্ট জানো, তুমি জাস্ট আইডিয়াটা জানো, বাট আইডিয়ার মেকানিজমও জানো না, এক্সাম্পলও জানো না, লেয়ারও জানো না, তাহলে ওই আর্গুমেন্টটা রান করার কোনো দরকার নাই। কারণ যখন তুমি একটা আর্গুমেন্ট বলে চলে যাও, জাস্ট ধরো এক দুই লাইন বলে চলে যাও এবং মেকানিজম দাও না অথবা কোনো এক্সাম্পল বা অ্যানালাইসিস দাও না, তখন তোমার ক্লোজিং যে থাকবে, ধরো তুমি ওজিতে আসো, সিজি এসে ওই সেম আর্গুমেন্টের মেকানিজম দিবে, সেম আর্গুমেন্টটাকে সে অ্যানালাইজ করবে। তার মানে তুমি বেসিক্যালি কি করতেছো, তুমি সিজির জন্য একটা ফুল টস বল দিচ্ছ এবং সিজি ওটাতে একটা ছক্কা অথবা চার মেরে দিবে। তার মানে হলো তোমার সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এটাতে তোমার কেসের মেকানিজম আছে, তাহলে তুমি ওই কেসটা রান করবা। যদি তোমার ওই কেসের মেকানিজম অথবা অ্যানালাইসিস না থাকে, তাহলে ওই কেসটা রান করার কোনো দরকার নেই। এখন মেকানিজমটা কেন ইম্পর্টেন্ট? কারণ মেকানিজম ইজ ওয়ান অফ দোজ থিংস যেটা ডিবেটের লাস্ট পর্যন্ত রেলেভেন্ট থাকে। কেন রেলেভেন্ট থাকে? কারণ এটা একটা জাজমেন্ট মেট্রিক। প্রত্যেকটা জাজ যখন চারটা টিমসকে ওয়ে করে, তখন শুধুমাত্র কেসেসটা শুনতে ভালো লাগতেছে নাকি কেসেসটা মানে কেসগুলা ভালো না খারাপ এটার উপর বেস করে সে জাজ করে না, সে দুইটা টিমের কেসই দেখে
যেই কেসটা বেশি মেকানাইজড, যেই কেসের ইম্প্যাক্ট গুলা ঘটার প্রবাবিলিটি বেশি, ওই টিমকে জাজ হচ্ছে ব্যালট দেয়। তো তোমরা মেকানিজমের উপর যদি ফোকাস করো তাহলে একটা ওজিতে থাকলেও তুমি ডিবেটে শেষ পর্যন্ত রেলেভেন্ট থাকতে পারবা। এখন মেকানিজমের পরে আরেকটা যে জিনিসে ফোকাস করতে হবে, আচ্ছা ওজি থেকে ওয়েইং, এটাতে আমি আসতেছি। এখন মেকানিজম ছাড়া পিএম মানে মোস্ট ইম্পর্টেন্টলি প্রাইম মিনিস্টারের যে জিনিসের উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে ক্ল্যারিটি। এখন মেকানিজম ইজ ওয়ান অফ দোজ থিংস যেখানে সিজি ইজিলি তোমার কেসটাকে চুরি করবে। সে বলবে যে দেখেন ওজি একটা আর্গুমেন্ট রান করছে, আর্গুমেন্টের মেকানিজম নাই, আমি আর্গুমেন্টের মেকানিজম দিচ্ছি। তো এটা একটা ওয়ে। এবং সিজি আরেকটা ভাবে ওজি থেকে ডিবেটটা নিতে পারে, সেটা হচ্ছে ক্ল্যারিটির দিক দিয়ে। এটা কিভাবে হয়, মানে মোস্ট লাইকলি সিজি এবং সিও ফার্স্ট স্পিকার যারা থাকে তারা স্পিচে এসেই একটা কথা বলে যে মাননীয় স্পিকার দেখেন ওপেনিং এর ডিবেটটা অনেক বেশি কি বলবো মেসি ডিবেট হয়েছে বা ডিবেটে ক্ল্যারিটি নাই। তো তোমার ক্ল্যারিফিকেশন অনেক বেশি ফোকাস করতে হবে। তো ক্ল্যারিটির আন্ডারে কি কি পড়ে, সেটা হচ্ছে মোশনটা কেন দেওয়া হয়েছে, মোশনটা কেন এক্সিস্ট করে, প্রত্যেকটা মোশন অথবা প্রত্যেকটা ডিবেটের গোলস থাকে। যে আমি ধরো দরিদ্র মানুষের উন্নয়ন করতে চাই, বা আমি শিক্ষা ব্যবস্থা ভালো করতে চাই, বা আমি হচ্ছে জিও পলিটিক্যাল পিস চাই। সো এই পার্টিকুলার সিনারিও গুলাতে তুমি যদি প্রুফ করতে পারো যে ওজি এই গোলস গুলাকে ফুলফিল করে, আমরা সোসাইটিকে ভালো করি বা আমরা এডুকেশন সিস্টেমকে বেটার করি, এই গোলসটা তুমি কিভাবে ফিল আপ করো, এই জিনিসটা যখন তুমি মেকানিজম দাও তখন তোমার পক্ষে ডিবেটটা জিতা অনেক বেশি ইজিয়ার হয়ে যায় ওজি থেকে। তো তোমার ক্ল্যারিটির উপরে ফোকাস অনেক অনেক বেশি ফোকাস করতে হবে। এখন তাহলে লাস্টলি যে ওজি থেকে বা ওজি অথবা ওপেনিং অফ থেকে ওয়েইংটা আসলে কারা করবে। তো মোস্টলি এই জিনিসটা করে হচ্ছে ডিপিএম ডিএলও। তো এটা কিভাবে করে, প্রথমত একটা যখন দুইটা টিমই তো কেস রান দেয়, ধরো তোমার সাইড অপোজিশনও ভালো কেসই রান দিবে, তুমিও ভালো কেসই রান দিবা। তো দুইটা কেসই তো অনেক বেশি লুক্রেটিভ লাগবে জাজের কাছে। যে পিএম বলতেছে আমাদের ওয়ার্ল্ডে দরিদ্ররা ভালো থাকে, অপোজিশনও বলতেছে আমাদের ওয়ার্ল্ডে দরিদ্ররা ভালো থাকে। তাহলে আমি ওই মোমেন্টে দুইটা কেসের মধ্যে কোনটা পিক করব, এটা তোমার জাজকে বুঝাই দিতে হবে যে কেন তোমার টিমের কেসটা তার পিক করা উচিত। তো প্রথমেই যে জিনিসটা করবা সেটা হচ্ছে ইম্প্যাক্টের সিগনিফিকেন্স। অনেকভাবে ওয়ে করা যায়, বাট এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। কারণ কি, কারণ প্রত্যেকটা আর্গুমেন্টস মানে তুমি 77 এর ডিবেট করো অথবা 80 ডিবেট করো, তুমি যেমনই ডিবেট করো তোমার আর্গুমেন্টের একটা ইম্প্যাক্ট থাকবে। যে আর্গুমেন্টটা যদি ঘটে তাহলে এক্স ওয়াই জেড জিনিস সোসাইটিতে হবে। সো ইম্প্যাক্ট ডিবেটের খুবই বেসিক একটা পার্ট। সো এটার সিগনিফিকেন্স, তুমি ইম্প্যাক্টের সিগনিফিকেন্স তোমার ওয়ে করতে হবে। সো এটা কিভাবে করে, প্রথমত স্টেক হোল্ডারসদের পার্সপেক্টিভ থেকে। সো স্টেক হোল্ডারদের পার্সপেক্টিভ থেকে আমি কিভাবে ওয়ে করব, যে কোনটা আমাকে বেশি ইউটিলিটি দিচ্ছে, কোন কেস বা কোন সাইড বেশি ইউটিলিটি প্রোভাইড করে। তো এটা হচ্ছে বেসিক্যালি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যে তুমি কোয়ান্টিটি কম্পেয়ার করতেছো যে কার কেসে ইম্প্যাক্ট বেশি। এটা হলো প্রথমটা। আরেকটা পার্ট হচ্ছে যে কোন ইম্প্যাক্টস গুলা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। এটার একটা মানে এটার খুবই বেসিক একটা এক্সাম্পল, ধরো একটা আর্গুমেন্টের লেয়ার হচ্ছে তুমি তুমি এনজয় করতে পারতেছো, তোমার এন্টারটেইনমেন্ট আছে,
এবং আরেকটা টিম বলতেছে যে আমি এন্টারটেনমেন্টে ফোকাস করবো না, আমি হচ্ছে টাকার উপরে ফোকাস করবো, আমি হচ্ছে টাকা বাঁচানোর ট্রাই করবো। ধরো এমনই দুটা ইম্প্যাক্ট, দুটা সাইড আর্গুই করতেছে দুটা ইম্প্যাক্টের উপর। এবং তোমার স্টেক হোল্ডার ধরো দরিদ্র সমাজ হইতে পারে, যে যারা লোয়ার মিডল ক্লাসে আছে ওরা তোমার একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার। তো তখন তুমি লোয়ার মিডল ক্লাসের পার্সপেক্টিভ থেকে দেখবা যে এই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির জন্য মাঝে মাঝে এনজয় করাটা বেশি ইম্পর্টেন্ট, নাকি ওই এনজয়মেন্টের টাকাটা সেভ করে ফিউচারে ওই টাকাটা ইউজ করা বেশি ইম্পর্টেন্ট। তো ধরো তোমার সাইড টাকা বাঁচানোর পক্ষে, তখন তুমি এন্টারটেনমেন্ট যে দরকার এই পার্টটা তুমি অ্যাভয়েড করবা। তুমি তখন এক্সপ্লেন করবা অল্প কিছু সময়, একটা কেসে বেশি টাইম দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প কিছু সময় ওয়েইং এ ফোকাস করে এটা বলবা যে দেখেন একটা লোয়ার মিডল ক্লাসের অবস্থা দেখতে এরকম, সে প্রত্যেক মাসে সংসার চালাতে স্ট্রাগল করে, তার নেসেসিটিস গুলা টাইমলি ফিল আপ হয় না। তো তার জন্য এন্টারটেনমেন্টে না ঢুকে ওই এন্টারটেনমেন্টের টাকাটা সে ফিউচারের জন্য সেভ করা তার জন্য ইম্পর্টেন্ট। কারণ সে যদি টাকাটা সেভ করে তাহলে হয়তো সন্তানের এডুকেশনে সে টাকাটা স্পেন্ড করতে পারবে, হেলথ কেয়ারে টাকাটা সে স্পেন্ড করতে পারবে, বা অন্য যে কোনো জায়গাতে সে টাকাটা স্পেন্ড করতে পারবে। সো এটা হচ্ছে তুমি একটা লোয়ার মিডল ক্লাস স্টেক হোল্ডারদের পার্সপেক্টিভ থেকে দুইটা ইম্প্যাক্টের মধ্যে কোন ইম্প্যাক্টটা তোমার কাছে বেশি দরকার ওইটা অ্যানালাইজ করলা। তার মানে এই যে ওয়েইং এর ইম্প্যাক্টের ওয়েইং এর উপরে দুইটা পার্ট আছে, একটা হলো কোয়ান্টিটেটিভ ওয়েইং, যেখানে তুমি ইউটিলিটি কার কয়টা আছে ওইটার উপর বেস করে কম্পেয়ার করতেছো। আর আরেকটা পার্ট হচ্ছে কোয়ালিটেটিভ, যেখানে তুমি কোন ইম্প্যাক্টটা তোমার জন্য বেশি কোয়ালিটিফুল বা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো ইম্প্যাক্টের উপর বেস করে। এখন ডিপিএম থেকে বা ডিএলও থেকে আরেকটা যেটা কাজ আছে সেটা হচ্ছে এটা তোমার হিউম্যান নেচার, এটা জাস্ট ডিবেটের জন্য বলতেছি না, এটা ইন জেনারেল প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। যে ধরো তুমি কোনো একটা টপিক নিয়ে কখনো ভাবো নাই, বাট যখন তুমি দেখতেছো একটা, ধরো তুমি চায়ের টঙে বসে আছো, দুইটা মানুষ একটা র্যান্ডম টপিক নিয়ে কথা বলতেছে, তুমি আগে কখনো ওই টপিক নিয়ে শুনোও নাই, আগে কখনো টপিক নিয়ে ভাবও নাই, বাট তাদের কনভারসেশন শুনতে শুনতে তুমি জিনিসটাকে ইম্প্রোভাইজ করতেছো যে ভাই ওই ভাইয়ের কথা ঠিক আছে, বাট আমার কাছে একটা বেটার রিজনিং আছে বা আমার কাছে একটা বেটার কেস আছে। তো এই ইম্প্রোভাইজিং যে মানুষের একটা নেচার, এইটা তুমি ডিবেটেও তোমার অ্যাপ্লাই করতে হবে। সেটা ডিবেটে কিভাবে মানে জিনিসটা কেমন ফাংশন করে, যে ধরো তোমাকে একটা মোশন দেওয়া হয়েছে, বাট ওই মোশনের ডিবেটটা তো তুমি দেখতেছো না, প্রেপ টাইমে তো তুমি জাস্ট কেস ভাবতেছো, তোমার কাছে তো ডিবেট দেখার কোনো ওয়ে নাই। তো যখন তুমি ডিপিএম অথবা ডিএলও তে থাকবা, আর পিএম আর এলওর বা প্রথম দুই স্পিকারের মধ্যে যখন ডিবেট হবে, প্রথম দুই স্পিকারের স্পিচটা শুনতে শুনতে তোমার আইডেন্টিফাই করে ফেলতে হবে যে ইন ফিউচার আর কোন কোন ক্ল্যাশেস নিয়ে ডিসকাশন হইতে পারে। এর মানে হলো যখন এলও স্পিচ দেয় আর তুমি যখন ডিপিএম এ থাকো, এলোর স্পিচ শুনেই তোমার প্রেডিক্ট করতে হবে যে এলোর এই কেসের পর থেকে ডিএলও কোন জায়গা থেকে ডিবেটটা টানবে, ডিএলওর পরে সিও ক্লোজিং অপোজিশন কোন জায়গা থেকে ডিবেটটা টানবে। তো এই জিনিসের উপরে তোমার ফোকাস করতে হবে, তোমার প্রেডিক্ট করতে হবে যে নেক্সট স্পিকার কি বলবে। তুমি নেক্সট আইডিয়াটা কখন প্রেডিক্ট করবা, যখন পিএম আর এলোর মধ্যে ডিবেটটা চলতে থাকবে। সো এখন তোমরা যারা মনে করো যে অজিতে প্রেপ টাইম শর্ট ও অজির 15 মিনিটে ডিবেট জেতা সম্ভব না, তারা দয়া করে এই মাইন্ডসেটটা থেকে বের হও যে তোমার কাছে টাইম নেই। 15 মিনিটে অনেক কিছু করা পসিবল, কারণ ওজি কতটুক করতে পারবে এটা কিন্তু জাজ জানে। আমরা জাজ থেকে এক্সপেক্ট করিও না যে সিজির কেসগুলো ওজি এসে রান দিবে, এটা প্রত্যেকটার একটা জাজমেন্ট মেট্রিক আছে। বাট যখন তুমি ওজির দায়িত্বগুলা ফুলফিল করবা, তখন সিজি কখনো তোমার থেকে ডিবেটটা নিতে পারবে না। সো বিপির প্রথম যেই প্রিন্সিপাল বা প্রথম যে একটা ফান্ডামেন্টাল আইডিয়া, যে ইটস নট অ্যাবাউট যে কার কেসটা ইউনিক, কার কেসটা নিউ, ইটস মোর অ্যাবাউট যে ওজি তার দায়িত্বগুলা ফুলফিল করছে কিনা, সিজি তার দায়িত্বগুলা ফুলফিল করছে কিনা, ওটার উপর বেস করে আমি দুটা টিমকে কম্পেয়ার করতেছি। তো এতক্ষণ পর্যন্ত যে বেসিক কিছু বার্ডেন্স ওজি থেকে তুমি যদি ফিল আপ করতে পারো, তাহলে তোমার পক্ষে ওজি থেকে বা ওপেনিং অপোজিশন থেকে ডিবেটটা জেতা অনেক বেশি ইজিয়ার। রোলস বা ডিউটি ফুলফিল করতে হবে, এটা তোমার সবচেয়ে বড় বার্ডেন। এখন লাস্টলি সেটা হচ্ছে ওজি থেকে জেতার জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে সিও যদি পিওআই তুলে নিতে হবে, আর তুমি যদি ওপেনিং থাকো মানে ওপেনিং অপোজিশন থাকো, তাহলে সিজি থেকে পিওআই নিতে হবে। যদি তারা পিওআই তুলে তাহলে অবশ্যই পিওআই নিবা, ওপেনিং থেকে কখনো ক্লোজিং এর পিওআই তোমরা স্কিপ করবা না। কেন? কারণ এটা তোমাকে শেষ পর্যন্ত রেলেভেন্ট বানায়। কেন?
কারণ ধরো তোমার প্রাইম মিনিস্টার ডিপিএম এর স্পিচে একটা পিওআই তোলা হয়েছে, তুমি পিওআই এর আনসার দিছো, ফাইন। তো যখন ক্লোজিং অপোজিশন তোমাকে পিওআই তোলে, ক্লোজিং অপোজিশনের স্পিচ যখন শুরু হয়, সে তার স্পিচে কিন্তু পিওআইটার কথা মেনশন করবেই। সে বলবে যে মাননীয় স্পিকার, একটা পিওআই তুলছিলাম, ও ডিপিএম এর আনসারটা ভালো লাগে নাই, এই কারণে তারা ডিবেটটা হারে। মানে ক্লোজিং অপোজিশন তো ওই পিওআইটা মেনশন করবে। তো ক্লোজিং অপোজিশন যখন পিওআইটা মেনশন করে, তো ও কিন্তু তোমার কেস, ওজির কেসটাকে জাজের কাছে আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছে। তো এই পিওআইটা তোমাকে শেষ পর্যন্ত রেলেভেন্ট থাকতে প্রথমত হেল্প করে, এবং সেকেন্ডলি এটা একটা ফেয়ার গ্রাউন্ড তৈরি করে। ফেয়ার গ্রাউন্ডটা দেখতে এরকম যে একদম সিজি ভার্সেস ধরো ওজি ভার্সেস সিও, এই লং ডায়াগোনালে ডিরেক্ট এঙ্গেজমেন্ট করা সম্ভব না, রাইট? কারণ ওজি কখনো সিও কে রিভার্ট করতে পারে না ডিরেক্টলি, রাইট? কারণ সিও তো অনেক পরে স্পিচ দেয়। সো এই একটা ফেয়ার গ্রাউন্ড তৈরি করা লাগে এঙ্গেজমেন্টের জন্য। এবং যে টিমের এঙ্গেজমেন্টটা বেটার, ধরো এঙ্গেজমেন্টে তো অনেকগুলো লেয়ার আছে, কার আর্গুমেন্টস বেটার, কার রিবার্টালস বেটার, কার ওয়েইং বেটার, সো অনেক টাইপের এঙ্গেজমেন্টস আছে। তো তুমি যত বেশি এঙ্গেজমেন্ট করবা এবং এঙ্গেজমেন্টসে তুমি নিজে বেটার পারফর্ম করতে পারবা, তোমার জেতার চান্সেস সবচেয়ে বেশি। সো ওপেনিং থেকে তোমরা পিওআই, দয়া করে কখনো তোমরা পিওআই অ্যাভয়েড করো না। সো এটা গেল ইন জেনারেল। তুমি যদি বিগিনার হও, তাহলে ওজি বা ওপেনিং অপোজিশন থেকে তুমি কোন কোন জিনিসের উপর ফোকাস করলে তোমার ডিবেট জেতার চান্সেস বাড়ে। সো এখন বলো ওপেনিং হাফ নিয়ে আর মানে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই, হ্যাঁ, কোয়েশ্চেনটা বলো। আচ্ছা, আমার কোশ্চেনটা হইতেছে, মানে সব কিছু আমি বুঝছি, বাট আমার সমস্যাটা হয় এই জায়গাটায়, আমার আর্গুমেন্ট গুলো প্রায়োরিটাইজ করতে সমস্যা হয়। যে আপনি যেটা বললেন যে আচ্ছা না হচ্ছে বার্ডেন গুলো প্রুফ করা লাগবে, ক্ল্যাশ গুলো আইডেন্টিফাই করা লাগবে। ক্ল্যাশ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রেও মানে আমার ক্ল্যাশ তো অনেকগুলোই হয়, অথবা বার্ডেন তো অনেকগুলোই থাকে একটা ডিবেটে, গোল অনেকগুলো থাকে, আর্গুমেন্ট তো আমার অনেকগুলো থাকে, যেটা মানে ধরেন আহ আমার 7 থেকে 8টা আর্গুমেন্ট পাইলাম, ওইগুলোর মধ্যে প্রায়োরিটাইজ কিভাবে করতে পারি? ওপেনিং ভাবে প্রায়োরিটাইজটা অনেক বেশি ম্যাটার করে। ওকে, তো কেসের প্রায়োরিটাইজেশন সবার আগে, প্রায়োরিটাইজেশনের বার্ডেন প্রাইম মিনিস্টারের না। যেটা আমি বলছিলাম যে ধরো তুমি 5-6টা আইডিয়াজ আইডেন্টিফাই করছো, প্রাইম মিনিস্টার যেই দুইটা বা যেই একটা কেস ও ভালো পারে, যে সে একদম পারফেক্টলি মেকানাইজ করে ইম্প্যাক্ট ড্র করে একদম ভালো মতো ব্যাখ্যা করতে পারবে, সে জাস্ট ওই 1-2টা কেস ব্যাখ্যা করে চলে যাবে। প্রায়োরিটাইজেশনের বার্ডেনটা মেইনলি আসে ডেপুটির উপরে বা ডিপিএম এর উপরে। তো তুমি কোন কোন কেসকে বেশি প্রায়োরিটি দিবা? সবার আগে যে কেসকে বেশি এক্সটেন্ড করা পসিবল, তার মানে হলো ধরো তুমি একটা আর্গুমেন্ট বললা বা একটা আর্গুমেন্ট রান করলা, ওই আর্গুমেন্টের একটা সাব আর্গুমেন্ট বা ওইটা থেকে ডিরাইভ করে তুমি আরেকটা আইডিয়াস বের করলা। তো যে আর্গুমেন্টস থেকে বেশি এক্সটেনশন জেনারেট করা যায়, ওই আর্গুমেন্টস গুলাতে তুমি ফোকাস করো। কেন ফোকাস করবা? বিকজ যখন তুমি ডিপিএম থেকে একটা আর্গুমেন্টের কয়েকটা এক্সটেনশন ড্র করে দিয়ে যাও, সিজি এসে ক্লোজিং গভর্নমেন্ট যদি ওই সেম আর্গুমেন্ট থেকে এক্সটেনশন ড্র করা শুরু করে, তুমি কিন্তু ক্রেডিট পাবা তোমার আর্গুমেন্টের জন্য, পুরাটা ক্রেডিট কিন্তু সিজি পাবে না। যদি এমন হয় তোমার কেসটা কনস্ট্রাক্টেড, কেসের কনস্ট্রাকশন তুমিই করছো, সিজি জাস্ট এসে তোমার কেসটাকে, তোমার কেসে নতুন লেয়ার দিতেছে, তাহলে এটা দিয়ে কখনো সিজি জিতবে না। তো তোমার সবার আগে যেই কেসের এক্সটেনশন বানানোর চান্সেস বেশি, তুমি বেশি এক্সটেনশন বানাইতে পারবা, ওইটার উপরে বেশি ফোকাস করবা। এটা সবচেয়ে ইজিয়ার ওয়ে। বাট সেকেন্ডলি যদি ওয়েইং এর জায়গাতে আসতে চাও, প্রায়োরিটাইজেশনের সবচেয়ে বেশি কানেকশন হচ্ছে ওয়েইং এ, যে তুমি কোন কেসটা ডিবেটে বেশি ইম্পর্টেন্ট, এটা ওয়েইং এরই একটা পার্ট। ধরো তুমি ডিবেটে ওয়েইং করো আর প্রেপ টাইমে প্রায়োরিটাইজ করো। তো কোন কেসকে প্রায়োরিটাইজ করবা? সবার আগে যে কেসকে প্রায়োরিটাইজ করবা সেটা হচ্ছে তোমার স্টেক হোল্ডারদের সাথে ডিরেক্টলি রেলেভেন্ট যে কেসগুলা। এখন স্টেক হোল্ডার্স কি, আমি তোমাকে যেটা বলবো যে আমি আমার আগের সেশনটাতে প্রত্যেকটা মোশন থেকে কিভাবে 1-2টা স্টেক হোল্ডার আইডেন্টিফাই করা লাগে, আর ওই 1-2টা স্টেক হোল্ডারকে নিয়ে একটা আর্গুমেন্ট কিভাবে রান করা লাগে, প্রত্যেকটা মোশনে মিনিমাম 2টা আর্গুমেন্ট রান করতে পারবা, এই একটা স্ট্র্যাটেজি আমি আমার আগের সেশনে শিখাইছিলাম। তো বেসিক্যালি এটা এমনি ফাংশন করে, তুমি ধরো মোশনটা পাইলা, মোশনের স্টেক হোল্ডার গুলো আইডেন্টিফাই করলা, যে ধরো ওমেনরা আমার স্টেক হোল্ডার, লোয়ার মিডল ক্লাস আমার স্টেক হোল্ডার, নেক্সট জেনারেশন স্টেক হোল্ডার বা মাইনরিটিজ আমার স্টেক হোল্ডার, যে কোনো স্টেক হোল্ডার হইতে পারে, মোশনের উপর ডিপেন্ড করে। তো তোমার কোন কোন আর্গুমেন্ট সবচেয়ে বেশি স্টেক হোল্ডারকে ইম্প্যাক্ট করে বা এই স্টেক হোল্ডারদের লাইফের সাথে সবচেয়ে বেশি কানেক্টেড যে কেসগুলা, ওই কেসগুলোর উপরে তুমি বেশি ফোকাস করবা। কারণ স্টেক হোল্ডার জাজমেন্ট মেট্রিকের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, যে কোন টিম স্টেক হোল্ডারদেরকে বেনিফিট দিতে পারতেছে, কোন টিম মোশনের গোলস গুলাকে রিচ করতে পারতেছে। সো তুমি স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড কেসগুলাকে বেশি প্রায়োরিটি দিবা। এটা গেল সেকেন্ড টাইপ অফ প্রায়োরিটাইজেশন। 3 নম্বরে তুমি যেটা করতে পারো, যে কোন কেসগুলা
তোমার একটা গোল ফুলফিল করতে সবচেয়ে বেশি হেল্প করে। এই আইডিয়াটা দেখতে এরকম যে তোমার প্রত্যেকটা আর্গুমেন্টস কিন্তু প্রত্যেকটা মোশনের গোল না। এর মানে হলো এটা মোশনের গোলস কিন্তু অবজেক্টিভ, যার মানে হলো ওপেনিং গভর্নমেন্ট যেই জিনিসটা অ্যাচিভ করতে চায়, ওপেনিং অপোজিশনেরও প্রবাবিলিটি আছে ওরাও সেম জিনিসটাই অ্যাচিভ করতে চায়। ফর এক্সাম্পল, ওজিও শান্তি চায়, ওপেনিং অপোজিশনও শান্তি চায়। ওপেনিং গভর্নমেন্টও জাস্টিস এনশোর করতে চায়, ওপেনিং অপো সেম জিনিসই চায়। মাইনরিটির উন্নয়ন, ওমেন রাইটস, লোয়ার মিডল ক্লাসের লাইফের বেটারমেন্ট, ওজি ওপেনিং অপোজিশন সবাই সেম জিনিস চাইতেছে। এটা মানে এটা হইতে পারে, এটা অহরহ হয় যে এন্ড গোল সবার সেম। তো যদি এন্ড গোল সেম হয়, তোমার কোন কেসেসটা মানে ডিরেক্টলি কোন একটা এন্ড গোলের মেকানিজম, মানে হলো ধরো ওয়ার রিলেটেড একটা মোশন দিছে। এখন ওয়ার রিলেটেড মোশনের একটা তো বেসিক গোল থাকে, মানে মানে মোস্ট অফ দ্য ওয়ার মোশনসেই থাকে যে কোন ওয়ার্ল্ডে ওয়ারটা তাড়াতাড়ি শেষ হবে, কোন ওয়ার্ল্ডে আমি পিস সবার আগে এনশোর করতে পারবো। সো এমন যদি একটা ওয়ার্ল্ড তৈরি হয়, এমন একটা সিনারিও যদি তৈরি হয়, সো তোমার প্রত্যেকটা আর্গুমেন্ট তো পিস রিলেটেড হবে না, রাইট? মানে তোমার ধরো তিন চারটা আর্গুমেন্ট তো পিস এনশোর করা না, পিস রিলেটেড আর্গুমেন্ট হবে একটা। সো তোমার এই পিস রিলেটেড আর্গুমেন্টটা ওই পিস রিলেটেড গোলের সাথে কানেক্টেড। তো তোমার যেই আর্গুমেন্টটা মোশনের অবজেক্টিভ গোলের সাথে কানেক্টেড, ওই আর্গুমেন্টটাকে তুমি প্রায়োরিটি দিবা। সো এটা তিনটা টাইপ অফ প্রায়োরিটাইজেশন যেটা তুমি বিগিনার লেভেলে করতে পারো। যে প্রথমত কোনটা স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড, কোনটা কোন কেস থেকে বেশি এক্সটেনশন ড্র করা যায় ওই কেসটা, এবং 3 নাম্বার মোশনের অবজেক্টিভ গোলের সাথে কানেক্টেড যে আর্গুমেন্টটা। এই 3 টাইপ অফ ওয়েতে তুমি কেসকে প্রায়োরিটাইজ করতে পারো। সো এখন ক্লিয়ার হয়েছে যে কিভাবে প্রায়োরিটাইজেশন করবা? ওকে ভাই, থ্যাংক ইউ। এখন আরেকটা আসছে। আচ্ছা ওয়েট, আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন টাইম। টাইম কিভাবে পাবা? এখন টাইম পাওয়াটা খুবই সিম্পল। যে তোমার এলো এসে তো কল আউট করবেই যে তোমার ওয়ার্ল্ডে পিস হইতেছে না, তোমার ওয়ার্ল্ডে স্টেক হোল্ডার্স বেনিফিট পাইতেছে না, বা হচ্ছে তোমার ওয়ার্ল্ডের কেসটা গোলের চেয়ে বেশি প্রবলেম ক্রিয়েট করতেছে। তো তোমার এলো কল আউট করে দেখাই দিবে তোমার কোন কোন কেস নিয়ে ক্ল্যাশ তৈরি হচ্ছে। তো তুমি ওই কেসেস গুলা মানে তোমার আলাদাভাবে ভাবতে হবে না। তুমি যখন ডিপিএম থেকে এলো স্পিচ শুনবা, তখনই তুমি বুঝে ফেলবা যে ভাই তোমার কোন কেসে ফোকাস করা লাগবে, কোন কেসটা গোলের সাথে কানেক্টেড, কোন কেসটা স্টেক হোল্ডারদের সাথে কানেক্টেড, এবং কোন কেসটা আমার লাস্ট পর্যন্ত রেলেভেন্ট থাকতে পারবে। এটা এলো স্পিচ শুনে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। এবং পিএম আর এলো এই 14 মিনিটের স্পিচের মধ্যে তুমি এই 3টা মেট্রিকে তোমার কেসগুলাকে প্রায়োরিটাইজ করে ফেলবা এবং ডিপিএম থেকে প্রায়োরিটি ওয়াইজ কেসগুলাকে রান করবা। বাট এখন তোমার কাছে যদি মনে হয় কোন একটা কেস এই 3টা মেট্রিকের মধ্যে পড়তেছে না, বাট ডিবেটের জন্য ইম্পর্টেন্ট, যদি ডিবেটে একটা ক্ল্যারিটি দেয় বা ডিবেটে একটা ইউনিক বেনিফিট দেয়, সো এই কেসগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। স্পিচের লাস্টে যখন 1 মিনিট থাকবে বা 40 সেকেন্ড থাকবে, ওই টাইমে তুমি লেস ইম্পর্টেন্ট কেসগুলাতে তুমি ফোকাস করতে পারো। এখন যেটা বিষয় যে তুমি ওয়েইং করবা কোনগুলা, মানে প্রায়োরিটাইজ করলা। তোমার প্রত্যেকটা টিমের কাছে 4টা 5টা করে কেস আছে। এখন 4টা 5টা কেস তো আমার ওয়ে করার দরকার নাই। তো যখন তুমি ওয়ে করবা, তখন তুমি আর্গুমেন্টের পার্সপেক্টিভে ভাববা না, তখন তুমি স্টেক হোল্ডারের পার্সপেক্টিভে ভাববা, অথবা ওই কনটেক্সটের পার্সপেক্টিভে ভাববা, যেটা একটু আগে আমি বলছি যে কোন কোন জিনিসটা ওয়ে করা লাগে। সো ওই জিনিসের বেসিসে তুমি ডেপুটি থেকে ওয়ে করবা। আচ্ছা, চ্যাট বক্সে লেখছে যে ফার্স্ট টাইপটা কি। ফার্স্ট টাইপটা হচ্ছে যে কেসটা থেকে সবচেয়ে বেশি এক্সটেনশন রান করা যায়, যেমন ফ্রিডম অফ স্পিচ। এটা অত্র দুনিয়ার সবচেয়ে বেশি এক্সটেনশন টানা যায় এমন একটা কেস, যে ফ্রিডম অফ স্পিচ যদি মেনশন হয়, ফ্রিডম অফ স্পিচ কেন আমার দরকার, এই কেন দরকার এটার উপরে তুমি 5-6টা আর্গুমেন্ট রান করতে পারবা, যে 5-6 টাইপ অফ আর্গুমেন্ট যেখানে ফ্রিডম অফ স্পিচ আমার দরকার আছে। সো এই ধরনের কেসেস গুলা, যেসব কেস থেকে ডিরাইভ করে অন্যান্য আইডিয়াস পাওয়া যায়, ওইটা হচ্ছে তোমার 1 নাম্বার টাইপ। ওইসব কেসের উপরে তোমার ফোকাস করা লাগবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ওপেনিং হাফ নিয়ে? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, আমার কোশ্চেনটা হইতেছে, ধর মানে ফার্স্ট তো পিএম এখানে ফ্ল্যাগ পোস্টিং করবে যাচ্ছে না, আমার এই আর্গুমেন্ট গুলো আছে। আমার কাছে মনে হয় যে ফ্ল্যাগ পোস্টিং করা ইম্পর্টেন্ট, কারণ আমি যদি সবগুলো কেস পিএম থেকে ফ্ল্যাগ পোস্টিং করি, যে আচ্ছা আমি হচ্ছে প্রথম এই দুটো আর্গুমেন্ট আমি বলতেছে, আমার ডিপিএম হয়তো বা আরো বাকি আর্গুমেন্ট গুলো বলবে, ওটা জাস্ট আমি ফ্ল্যাগ পোস্টিং করলাম, জাস্ট লাইক অ্যাসাশনটা দিলাম। বাট এটা দিলে কি এটা দেওয়া উচিত কিনা? কারণ হচ্ছে অপোজিশন তখন এটা টাইম পাইতেছে যে আমার বাকি আর্গুমেন্ট গুলো অপোজিশনকে হ্যামার তোমার এই করতে। টাইমটা দিতে হবে। আমি তোমাকে বলি, তোমার যদি কখনো মনে হয় যে অপোজিশন এঙ্গেজ করার টাইম পেয়ে যাচ্ছে, তাইলে তুমি অপোজিশনকে এঙ্গেজ করার টাইম দিবা। কারণ তুমি যত বেশি এঙ্গেজমেন্ট জেনারেট করতে হবে, এটা এটা কেমন আইডিয়া, যে যেটা আমি শুরুতে বলছিলাম যে তোমার
4টা হাউসের ডিবেট শেষ হওয়া পর্যন্ত, 8টা স্পিকার ডিবেট শেষ হওয়া পর্যন্ত তোমার হাউসে রেলেভেন্ট থাকতে হবে। সো রেলেভেন্ট থাকার জন্য তোমার এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে, যাতে অপোজিশন বেঞ্চে 4জন স্পিকারই যাতে এঙ্গেজ করে, তোমার ক্লোজিং এর, তোমার পরে যে ক্লোজিং এ 2জন স্পিকার আছে তারাও যাতে এঙ্গেজ করে। তো তুমি এঙ্গেজমেন্ট তৈরি করার জায়গা দিবা। সেটা কিভাবে হয়, যে তুমি ডিপিএম এর অ্যাসারশনস গুলো বলে দিয়ে যাবা যাতে এলো এঙ্গেজ করতে পারে। এখন এটা এটা ইম্পর্টেন্ট, ওয়াই? কারণ ধরো তুমি প্রত্যেকটা কেসের অ্যাসারশন দিয়ে দিলা, সামহাউ যদি এলো ওই অ্যাসারশন গুলাতে হ্যামার করে, তাহলে তো তোমার জন্য এটা ইজি। ধরো সে হ্যামার করলো, ইন আ সেন্স সে প্রেডিক্ট করলো যে ডিপিএম ওটা কিভাবে এক্সপ্লেন করবে। সো সে তো বলেই দিবে যে ডিপিএম এসে বলতে পারে এই কেসটা এভাবে এভাবে ঘটবে, এটা ঘটবে না, আমি প্রিবাটাল দিয়ে যাচ্ছি। এলো যদি প্রিবাটাল দেয়, তুমি রিকনস্ট্রাকশন না করে তুমি একটা ডিফারেন্ট অ্যানালাইসিস দিবা, মানে ডিফারেন্ট ওয়েতে আর্গুমেন্টটাকে কনস্ট্রাক্ট করবা। এলো যেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমার কেসটাকে হ্যামার করছে, তুমি তো এখনো স্পিচ দাও নাই, ডিপিএম তো এখনো স্পিচ দাও নাই। সো তুমি যখন ডিপিএম এ আসবা, তুমি ডিফারেন্ট ওয়েতে অ্যানালাইজ করার একটা সুযোগ পাবা। তাহলে যেটা হবে, ওই এলোর যে প্রিবাটাল, ওই প্রিবাটালের অনেকটা অংশই নালিফাইড হয়ে যাবে। কারণ সে একটা টাইম ওয়েস্ট করছে, সে যে পার্টিকুলার পয়েন্টে এঙ্গেজ করছে ওই পার্টিকুলার জায়গাটা ডিপিএম বলেই নাই। তুমি এখন ট্রিক্সটা বুঝতে পারতেছো? তুমি এলোকে এঙ্গেজ করার সুযোগ দিবা, এলো যে পয়েন্টে এঙ্গেজ করবে ওই পার্টিকুলার পয়েন্টটা তুমি রাখবাই না তোমার ডিপিএম স্পিচে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। এখন এখানে একটা কথা আছে, ও যদি এমন একটা কেস রিবাটাল দেয় যেটা তুমি বলবা না, তাহলে, এবং তুমি এটার একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ওই কেসটা যদি এক্সপ্লেন করো, তাহলে তুমি ক্রেডিট পাবা, ট্রু। বাট ওইটা যদি এমন হয় যে সে প্রিবাটাল, সে প্রেডিক্ট করতেছে যে ডিপিএম স্টেক হোল্ডারদের বেনিফিট এনশোর করতে পারবে না, বা ডিপিএম গোলস এনশোর করতে পারবে না, যদি এমন সিচুয়েশন হয়, তাহলে তোমার ওই পয়েন্টে এঙ্গেজ করতে হবে। কারণ স্টেক হোল্ডার্স আর গোল, এই দুটা জিনিস তুমি কোনোভাবেই এক্সকিউজ করতে পারবে না বা স্যাক্রিফাইস করতে পারবে না, এইগুলাতে তোমার এঙ্গেজমেন্ট রাখতেই হবে। এখন আর এর পরবর্তীতে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে হচ্ছে মানে লেন্স পারফেক্ট, একটা ডিবেটের পারফেক্ট লেন্স গুলো হচ্ছে আহ, বের করবে কিভাবে? আচ্ছা, তো এটা বের করার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে যে যখন একটা মোশন দেওয়া হয়, ওই মোশনের একটা ঘটনা সাথে সাথে ইমাজিন করা শুরু করে দিবা। এটা কেন? কারণ কোনো মোশনই অবাস্তব না। ওটা যদি একটা মুভি রিলেটেড মোশনও হয়, একটা ফিকশন রিলেটেড মোশনও হয়, তাও তো তুমি জানতেছো যে ফিকশনে, ওই বইতে বা ওই মুভিতে ঘটনাটা ঘটতেছে। তো তুমি ঘটনাটা ইমাজিন করবা। যে মোমেন্টে তুমি ঘটনাটা ইমাজিন করতে পারবা, তখন তোমার কাছে একটা জেনারেল কনটেক্সট তোমার মাথায় আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। এবং ওই ঘটনাটার মধ্যে কানেক্টেড যে মানুষগুলা, ওরা তোমার হচ্ছে প্রাইমারি স্টেক হোল্ডার্স। তো তুমি প্রাইমারি স্টেক হোল্ডার্সরাও পেয়ে যাবা। তো দ্য মোমেন্ট তুমি প্রাইমারি স্টেক হোল্ডার পাও, তখন তুমি প্রেপটা ওই পয়েন্ট থেকে শুরু করবা, তোমার কেস জেনারেশনটা ওই পয়েন্ট থেকে শুরু করবা। এবং যখন তোমার কাছে অনেকগুলো আইডিয়াস হয়ে যাবে, অনেকগুলো আইডিয়া হয়ে যাওয়ার পরে পিএম এসে যে আইডিয়া গুলা ভালো বা যে আইডিয়া গুলাতে সে কনফিডেন্ট, ওইগুলা সে ফুললি এক্সপ্লেন করবে। দেন ডিপিএম এসে প্রায়োরিটাইজেশনের যে ট্যাকটিক্সটা আমি শিখাইছিলাম, ওই প্রায়োরিটাইজেশনের উপর বেস করে সে হচ্ছে ওই পারফেক্ট লেন্সটা সে খুঁজে বের করবে। এখন তুমি, আমি পারফেক্ট লেন্স বলতে স্পেসিফিক্যালি ডিবেটে কিছু নাই, আমি তুমি যেটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার কারা, বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কনটেক্সট কোনটা। সো এটা ফাইন্ড আউট করার জন্য তোমার হচ্ছে ওই প্রায়োরিটাইজেশনের যে 3টা স্ট্র্যাটেজি ছিল, ওই 3টা জিনিস ফোকাস করতে হবে। এবং আরো যে 2টা জিনিস ছিল, যে তোমার কনটেক্সটটা ঘটার লাইকলিহুড কতটুকু বেশি, ওই জিনিসটার উপরে ডিপিএম ফোকাস করবে, যে যেটা ঘটার লাইকলিহুড বেশি ওই কেসে তুমি বেশি টাইম দিবা। যে যে টিমস, যে কেসেস গুলা বেশি স্টেক হোল্ডারদেরকে বেনিফিট দেয়, ওই কেসেস গুলাতে তুমি বেশি ফোকাস করবা। এখন বুঝতে পারছো অ্যাপ্রোচটা কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ, আর এখানে হচ্ছে ইম্প্যাক্ট, মানে কেসের ইম্প্যাক্ট গুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোন জায়গায়, এটা কিভাবে দেখাবো? আমি বলি কেসের ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যখন একটা কেস রান দাও, অনেকগুলো ইম্প্যাক্ট তোমার মাথায় আসবে, বাট শুধুমাত্র ওই ইম্প্যাক্ট গুলাই ডিবেটে বলবা যেটা তোমার স্টেক হোল্ডারদেরকে একটা বেয়ার মিনিমাম হইলেও বেনিফিট দিচ্ছে। যদি তোমার ইম্প্যাক্ট কোনো স্টেক হোল্ডারদেরকে বেনিফিট না দেয়, তাহলে ওই ইম্প্যাক্টের কোনো গুরুত্ব নাই। সো তুমি ইম্প্যাক্ট, সো তুমি এভাবে ফোকাস করবা তোমার কেসটা ভাবার পরে, যে আমার এটা আর্গুমেন্ট, আমার স্টেক হোল্ডাররা হচ্ছে এটা। সো আর্গুমেন্টটা যদি বাস্তবায়িত হয়, এজ যদি আর্গুমেন্টটাকে গ্রহণ করে, তাহলে স্টেক হোল্ডাররা কিভাবে কিভাবে বেনিফিটেড হচ্ছে, ওই জিনিসটা তুমি এক্সপ্লেন করবা, ওইটাই তোমার ইম্প্যাক্ট হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ।
ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন ওপেনিং ভাই ভাই অ্যানাদার কোশ্চেন, লাস্ট আমার কোশ্চেন এই ওপেনিং হাফ নিয়ে, সেটা হচ্ছে ধরো আমার কাছে এরকম হতে পারে যে আমি একটা বাবেল রুমে ডিবেট করতেছি ফোর্থ রাউন্ড, এটা অনেক বেশি কম্পিটিটিভ একটা রাউন্ড, কারণ সবাই চেয়েছে ভালো করতে। তো ওই জায়গাটায় ওপেনিং এ আছে, ও জিতে অথবা ও তে। এখন এই জায়গাটায় আমার কি অনেকগুলো মানে আমার কাছে অনেকগুলো আর্গুমেন্টও আছে, ওটা এক্সটেনশনও আছে। মানে তুমি যেটা বললে যে আসলে আমার এক্সটেনশন যেটা বেশি থাকবে ওই কেসগুলো আমি আসলে বেশি রান করবো। আর ধরো আমার 4 থেকে 5টা আর্গুমেন্ট আছে যেগুলো এক্সটেনশন এনাফ আছে, আমার কি উচিত যে অনেকগুলো আর্গুমেন্ট নিয়ে এক্সটেনশনে যাওয়া, ওর আরেকটা জিনিস করতে পারি যে আচ্ছা আমার যেগুলো আর্গুমেন্ট গুলো ইম্পর্টেন্ট, লাইক সবচেয়ে টপ মোস্ট 2টা আর্গুমেন্ট নিয়ে আমার কম আর্গুমেন্ট নেই বাট বেশি লার্জ স্কেলে যাতে এক্সটেনশনটা দেওয়া, মানে কোনটা বেশি উচিত? আইদার আমার ম্যাথ আর্গুমেন্টের সাথে শর্ট এক্সটেনশন, মানে শর্ট বলতে কিছু হলেও শর্ট হবে যদি আমি 2টা আর্গুমেন্ট নিয়ে ডিল করি, আর অর আইদার আমার এখানে 2টা আর্গুমেন্ট নিয়ে ডিল করবো বাট আমার আরো বেশি ম্যাক্স একটা এক্সটেনশন দিলাম, মানে কোনটা বেশি এটা ইম্পর্টেন্ট? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর দ্যাট। এটা ওয়ান অফ দ্য বিগ রিজনস যে ওপেনিং ডিবেট হারে কোন জায়গাতে, যে মনে করো তোমার একটা কেসের মেকানিজম তোমার কাছে আছে, ইম্প্যাক্টও আছে, সবকিছুই তোমার কাছে আছে, এবং তুমি কেসটা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট। এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয়, নবিস ডিবেটাররা সবচেয়ে বেশি ভুল করে এখানে, যে তারা ওই একটা কেসের মধ্যেই তারা আটকে যায়। যে যেই টপিকটা তুমি সবচেয়ে ভালো পারো বা যেই কেসটা তুমি সবচেয়ে ভালো পারতেছো, দেখা যাচ্ছে তুমি 3-4 মিনিট ধরে ওই কেসের মধ্যে আটকায় আছো, অন্য কেসে তুমি যাইতে পারো নাই। তো এটার জন্য তুমি একটা কেসকে দেখবা, ধরো হ্যাঁ তোমার মতো সিচুয়েশন ধরো তৈরি হলো, তোমার কাছে 5টা আর্গুমেন্ট আছে, 5টা আর্গুমেন্ট সম্পর্কে এনাফ এক্সপ্লেনেশনও তোমার কাছে আছে। তো তখন তুমি এ আর ইএল জাস্ট অ্যাসারশনটা, শর্ট অ্যাসারশন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রিজনিং যেটা, মানে ধরো একটা আর্গুমেন্ট কেন ঘটবে বা এই আর্গুমেন্টটা কেন ইম্পর্টেন্ট, অনেকগুলা রিজনিং থাকবে, তুমি শুধুমাত্র ইম্পর্টেন্ট রিজনিং গুলা দিবা। এবং এক্সাম্পলের বেলায় তুমি শুধুমাত্র লাইকলিয়ার যে এক্সাম্পল গুলো আছে, যে লাইকলিহুড বেশি, অথবা যেগুলা তোমাকে একটা বেশি ইম্প্যাক্টের সিগনিফিকেন্স বেশি, বা একটা কি বলবো সিগনিফিকেন্ট একটা ইউটিলিটি দিচ্ছে। So, তুমি এক্সাম্পল শুধুমাত্র ওইগুলা দিবা যেই এক্সাম্পল গুলা বাস্তবে ঘটার প্রবাবিলিটি বেশি বা লাইকলিহুড বেশি, বা যেই এক্সাম্পল গুলাতে তুমি দেখতেছো যে স্টেক হোল্ডাররা একটা সিগনিফিকেন্ট বেনিফিট পেয়ে যাচ্ছে। যে ফর এক্সাম্পল গরিবরা, ধরো যারা লোয়ার মিডল ক্লাস মানুষ আছে, তারা ফ্রিতে হায়ার এডুকেশন পাচ্ছে, তারা ফ্রিতে ব্যাচেলার্স করতে পারতেছে। সো ফ্রিতে ব্যাচেলার্স, এটা তো একটা সিগনিফিকেন্ট ইউটিলিটি। সো ওইটা ঘটলে এক্সাম্পল কেমন হবে, একটা লোয়ার মিডল ক্লাস সন্তান ফ্রিতে ব্যাচেলার্স যদি করতে পারে, সে ওখান থেকে সে একটা চাকরি করার প্রবাবিলিটি পাবে, চাকরি করতে পারলে সেটা ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবে। এই যে ভিজুয়ালাইজেশন, শুধুমাত্র সিগনিফিকেন্ট ইউটিলিটি গুলার এক্সাম্পল দিবা এবং ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করবা। এখন কেন এটা দরকার, ধরো তুমি সিগনিফিকেন্স খুঁজে পাইতেছো না, এটা শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল, এই এতক্ষণের আলোচনা তখনই অ্যাপ্লিকেবল যখন তোমার কাছে অনেকগুলা রিজনিং আছে এবং অনেকগুলো এক্সাম্পল আছে। ওই অনেকগুলোর মধ্যে শুধুমাত্র ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট জিনিসগুলোতে তুমি ফোকাস করবা, এবং লিঙ্ক আপটা যত বেশি পারো প্রিসাইজ রাখার চেষ্টা করবা। এখন তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পুরাটা কেস লেখো না, মানে খাতায় সবকিছু নোট করো না, ধরো জাস্ট একটা ওয়ার্ড খাতায় লেখো, একটা ওয়ার্ড দেখে তোমরা জাস্ট করো, স্পিচ দিতে চলে যাও। যাদের এই অভ্যাস আছে, এই অভ্যাসটা ফাইন, এই অভ্যাসটাতে কোনো সমস্যা নেই। বাট তোমরা ট্রাই করবা যে লিঙ্ক আপ যে জিনিসটা, একটা প্রিসাইজ লিঙ্ক আপ যাতে তোমার খাতায় তুমি নোট করে রাখো, বা যাতে তুমি লিঙ্ক আপ জানাই মিস না হয়, এই জিনিসটার উপরে ফোকাস করবা। কারণ তোমার কেস যদি মোশনের সাথে রেলেভেন্ট লিঙ্ক আপ তুমি করতে না পারো, তাহলে ওই কেসটা আর রেলেভেন্ট থাকে না। যেটা আমি শুরুতে বলছিলাম, যে কোনো আর্গুমেন্ট যদি স্টেক হোল্ডারদেরকে ইম্প্যাক্ট করতে না পারে, বা স্টেক হোল্ডারদের যদি বেনিফিট তুমি না দেখাইতে পারো, ওই ইম্প্যাক্টের যেমন কোনো ভ্যালিডিটি থাকে না, ঠিক একইভাবে তোমার আর্গুমেন্টটা যদি মোশনের সাথে লিঙ্ক আপ তুমি না করো, কেন এটা মোশনের একটা ডিবেটেবল পার্ট, এটা যদি এক্সপ্লেন না করো, তাহলে তোমার আর্গুমেন্টের ভ্যালিডিটি কমে যায়। তো তুমি এ আর ইএল এই 4টা জিনিসের মধ্যে এল এর উপর বেশি ফোকাস করবা, লিঙ্ক আপে বেশি ফোকাস করবা, এবং শুধুমাত্র এই 4টা জিনিসের মধ্যেই ফোকাস করবা। এখন তোমার প্রবলেমের আনসার আমি দেই, সেটা হচ্ছে যখন তোমার কাছে অনেকগুলো এক্সটেনশন আছে, সব জিনিস বাদ, শুধুমাত্র এই 4টা জিনিসকে, এই 4টা বার্ডেন ফুলফিল হয়, শুধুমাত্র এই 4টা ডিসকাশনই তোমার স্পিচে থাকবে, বাকি সব ডিসকাশন তুমি ফ্লেশ আউট করে দিবা, বের করে দিবা।
তুমি অ্যাসারশন লাগবে, অ্যাসারশন দিবা। অনেকগুলা রিজনিং আছে, ইম্পর্টেন্ট রিজনিংটা বাদ দিয়ে বাকি সব বাদ, লাইক ক্লিয়ার এক্সাম্পল গুলা বাদ দিয়ে বাকি জিনিসপাতি তুমি বাদ দিয়ে দিবা এবং একটা প্রিসাইজ লিঙ্ক আপ দিবা। তাহলে কি হবে, তোমার কাছে 5টা কেসেরই যদি এক্সটেনশন থাকে তাহলে তুমি খুবই প্রিসাইসলি তোমার আর্গুমেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবা, যার মাধ্যমে তুমি ডিপিএম স্পিচে 4-5টা আর্গুমেন্টই কমপ্লিট করতে পারবা। তাহলে ক্লোজিং গভর্নমেন্টের পক্ষে তোমার কেসটা চুরি করে তোমার এগেনস্টে ইউজ করার চান্সেস কমে যায়। এখন ক্লিয়ার হয়েছে মাহাদি? ফাইনালি। ওকে, এখন ধরো এআরইএল ফরম্যাটটা তোমার কাছে ভালো লাগতেছে না, যে তোমার অনেক বেশি টাইম লাগে, এটা ট্রু যে এআরইএল বেশি টাইম কনজিউমিং। তাহলে যেটা করবা, ক্লেম, মানে ক্লেম বলতে তোমার আর্গুমেন্টটা তুমি শুরুতে যেটা বলতেছো আমার এটা দরকার, এটা হবে, এটা আছে, মানে হোয়াট এভার ইজ দ্য ক্লেম, দেন ক্লেমের মেকানিজম, ওই মেকানিজম দিয়ে ইম্প্যাক্ট অ্যানালাইসিস। তার মানে প্রথমে যেহেতু এত কিছু লাগতেছে, রিজনিং দেওয়া লাগতেছে, এক্সাম্পল দেওয়া লাগতেছে, লিঙ্ক আপ করা লাগতেছে, এখন প্রত্যেকটা আর্গুমেন্ট লিঙ্ক আপ করা তো প্যারা, যে আমি যদি 5টা আর্গুমেন্ট কেন মোশনের সাথে কানেক্টেড, এটার উপর যদি আমি টাইম ওয়েস্ট করি, স্পিচে আর কিছু বলার থাকে না। তো এই টাইমে তুমি জাস্ট আর্গুমেন্টের মেকানিজমের মধ্যে আছে হচ্ছে লাইকলিহুড, দেন আছে হচ্ছে তোমার কেসের ক্ল্যারিফিকেশন ইটসেলফ একটা মোশনের মেকানিজম হিসেবে কাউন্ট হয়। এর মানে হলো, ধরো তোমার কেসটা যদি ক্লিয়ার না থাকে বা তোমার যদি ক্ল্যারিফিকেশন উইক হয়, ওইটা মানে হচ্ছে তোমার মেকানিজমটা উইক। ঠিক একইভাবে দেন লাস্টলি সিস্টেম, মানে জাস্ট একটা ফ্লো চার্টের মতো করে দেখাই দিলা যে এ হইলে বি হবে, বি তে এটা হইলে সি হবে, জাস্ট এই ওয়েতে মেকানিজমটা দিয়ে দিবা। দেন মেকানিজমটা কমপ্লিট করার পরে তোমার আর্গুমেন্টটা কেন ঘটবে এটা লাইকলিহুড অ্যানালাইসিস করার পরে তোমার এই আর্গুমেন্টের যে কয়টা ইম্প্যাক্ট আছে, ইম্প্যাক্ট গুলো তুমি অ্যানালাইসিস করবা। এই অ্যানালাইসিসের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে স্টেক হোল্ডারদের লাইফে ইম্প্যাক্ট করতেছে, যে সেটা বলা যে তোমার স্টেক হোল্ডাররা এই কেসটা দ্বারা ইম্প্যাক্টেড হচ্ছে এবং জাস্ট ওয়ে করে দেখানো যে এই ইম্প্যাক্টটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সো ধরো তোমার কাছে যদি কেস কম থাকে, যে তোমার কাছে আর্গুমেন্ট কম, তখন আমি তোমাকে বলবো যে এই স্ট্রাকচারটা ফলো করো। এই স্ট্রাকচারটা ফলো করলে তুমি 2টা আর্গুমেন্টেই তোমার পুরাটা ডিবেট জুড়ে 2টা আর্গুমেন্ট ওয়েল কনস্ট্রাক্ট করতে পারবা। আর ধরো তোমার কাছে বেশি আইডিয়া হয়ে গেছে, তুমি কম আইডিয়া রান করতে পারবা না, তুমি সাইকোলজিক্যালি কনভিন্সড যে তুমি বেশি কেসই রান দিবা, তখন তুমি জাস্ট মেকানিজম আর ইম্প্যাক্ট অ্যানালাইসিস, প্রত্যেকটা কেসের মেকানিজম ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবা। কারণ এই 2টা জিনিসের উপর বেস করেই ক্লোজিং গভর্নমেন্ট বা ক্লোজিং অপোজিশন তোমার ডিবেটটা তোমার থেকে চুরি করে নিয়ে যায়। সো এটা গেল এখন ডিপিএম থেকে স্পিচটা কিভাবে করা লাগে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে ওপেনিং নিয়ে? আচ্ছা আফফান ভাই, একটা কোশ্চেন আছে। হ্যাঁ। ভাই কোশ্চেনটা হচ্ছে যে একবার লাইক আই ফিল লাইক যে ওজি বা ওপেনিং হাউসে যদি আপনি থাকেন, মানে ধরেন হচ্ছে আমি লোয়ার হাউসে আছি, দেন ওপেনিং হাউসে ডিবেট পরে আমি হচ্ছে আপার হাউসকে নিয়ে হচ্ছে অনেক লুপ হোলস ধরে আপার হাউসকে হচ্ছে বার্ডেন দিতে পারি যে তারা এটা করে নাই সেটা করে নাই। বাট যদি আমি ওপেনিং হাউসে থাকি, তখন আই ফিল লাইক যে আমি কিভাবে এজকোরকে এইটা ওপেনিং হাউস থেকে অনেক বেশি হাইলাইটেড ওয়ার্ডিং ইউজ করে বুঝাই দিতে পারবো যে নো ম্যাটার হোয়াট সিজি বা সিওয়াই আপনার আমাদের অনেক লুপ হোলস ধরতেছে, মানে লোয়ার হাউস অনেক এক্সক্লুসিভ সাউন্ড করার ট্রাই করে, রাইট? বাট আপার হাউস থেকে কিভাবে আমি আগে থেকেই এজকে এই জিনিসটা হাইলাইট করে দিতে পারি যে ওরা এক্সক্লুসিভ সাউন্ড করার ট্রাই করলেও হয়তো বা ওজি যেই কথাগুলো আপনাকে বলতেছে বা ও যেই কথাগুলো বলতেছে ওগুলা শুরু থেকে অনেক বেশি এক্সক্লুসিভ আলাপ আমরা দিতেছি, মানে হোয়াট ক্যান বি দা ওয়ার্ডিংস আর মানে অনেক রিলেভেন্ট কিভাবে সাউন্ড করতে পারি, ওইটাকে একটা কনসার্ন আছে আপার হাউস থেকে আমার। ওকে, সো এই পার্টিকুলার লাইনটা ডিবেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন ওপেনিং গভর্নমেন্ট কভার করে অথবা ওপেনিং অপোজিশন ওপেনিং টিম কভার করে। তো এই জিনিসটা তোমার ডেপুটি থেকে কল আউট করা লাগবে যে দেখেন এখন পর্যন্ত যে কেসেসটা ছিল, যে তুমি যেটা বলতেছো যে সিজি বা সিও ইউনিক একটা আইডিয়া রান করে বা তারা হচ্ছে একটু সুন্দর ওয়ার্ডস দিয়ে একটু বেটার মানে ফ্যান্সি সাউন্ড করে ডিবেটটা তোমার থেকে নেওয়ার চেষ্টা করতে পারে, বা তারা তোমাকে বারবার কল আউট করতে পারে যে ওজি লুপ হলে এটা, ওপেনিং অপোজিশন লুপ হলে এটা। এখন কল আউট করা
এটা ডিবেটের সবচেয়ে কমন প্র্যাকটিস যে কল আউট তোমার করতে হবে, কারণ কল আউটের পরপরই এঙ্গেজমেন্ট করে। কল আউট মানে হচ্ছে তুমি ওই টিমের সাথে কোন একটা পার্টিকুলার পয়েন্টে এঙ্গেজ করতেছো। এটা মানে খুব একটা টেরিফাইং কোনো কিছু না, এটা নর্মাল একটা জিনিস। তুমি যদি এমন ফিল করো যে তোমার কেসটা ক্লোজিং নিয়ে নিতে পারে, তখন তুমি ডেপুটি থেকে প্রায়োরিটাইজেশনটা করবা এভাবে যে ডিবেটের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন তুমি কভার করো। এখন এই ইম্পর্টেন্ট পোর্শন বলতে আমরা যেটা বুঝি যে ভালনারেবল স্টেক হোল্ডার্স, দেন ক্ল্যারিটি, যেটা হচ্ছে কনটেক্সটের লাইকলিহুডের মধ্যে পড়ে, যে তুমি একটা ক্লিয়ার কনটেক্সট দিবা বা জাজকে ভিজুয়ালাইজ করে দেখাবা যে এই পার্টিকুলার সিচুয়েশনে মোশনটা হইতেছে বা ডিবেটটা হইতেছে, সো এই কনটেক্সটটা ঘটার লাইকলিহুডও বেশি। সো এই দুইটা জিনিস যখন তুমি ওপেনিং টিম থেকে করো, ওজি থেকে অথবা ওপেনিং অপোজিশন থেকে করো, ডেপুটি প্রাইম মিনিস্টার, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশনের স্পিচে যখন এই অ্যানালাইসিসটা থাকে যে দেখেন মাননীয় স্পিকার, আমাদের এই পার্টিকুলার মোশনে সবচেয়ে ভালনারেবল স্টেক হোল্ডার হচ্ছে XYZ, আমরা এই ভালনারেবল স্টেক হোল্ডারদের লাইফটাকে বেটার করার জন্য ABC এই তিনটা আর্গুমেন্ট রান দিছি, এই তিনটা আর্গুমেন্টের মেকানিজম হলো এটা, এই পার্টিকুলার মেকানিজমের মধ্য দিয়ে আমাদের ভালনারেবল স্টেক হোল্ডাররা বেনিফিটেড হয়, তাদের লাইফটা আগে থেকে বেটার হয় আমাদের। এবং একইভাবে মাননীয় স্পিকার, আমরা যে পার্টিকুলার পয়েন্টে ডিবেট করতেছি, ওজি সবচেয়ে ইম্পর্টেন্ট কনটেক্সটটা কভার করে বা ওজি সবচেয়ে লাইক ক্লিয়ার কনটেক্সট কভার করে, আমাদের ডিবেটের ক্ল্যারিটি বেশি, আমরা ডিবেটের বেশি অংশ কভার করি, তো সিজি যাই বলুক ওজি ডিবেটটা জিততেছে। তো তুমি যদি ওয়ার্ড প্লে করতে চাও, এই দুইটা পার্টিকুলার সেক্টরে তুমি ওয়ার্ড প্লে করতে পারবা, যে তুমি ভালনারেবল স্টেক হোল্ডারদেরকে বেনিফিট দিচ্ছ এবং তুমি একটা ক্লিয়ার কনটেক্সটে ডিবেট করতেছো। এই দুইটা জিনিস যদি তুমি ওজি থেকে বা ও থেকে কল আউট করো, তাহলে তুমি ওই সিজি যতই তোমার লুপ হোলস মানে কল আউট করার ট্রাই করুক না কেন, মানে সিজি তোমাকে যতই ব্যাশ করার ট্রাই করুক না কেন, তখন সিজির উপর একটা বার্ডেন পড়ে যায় যে সিজির আগে এটা দেখাইতে হবে যে তারা যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে কথা বলতেছে, ওরা তোমার স্টেক হোল্ডারদের থেকে বেশি ভালনারেবল। সো তাহলে তারা জিতবে। যদি তাদের কেস, তাদের স্টেক হোল্ডার বেশি ভালনারেবল না হয়, তাহলে ওজি ডিবেটটা জিতবে। ঠিক একইভাবে সিজির ব্যাখ্যা করতে হবে যে কেন ওদের কনটেক্সটটা মোশনে বেশি ক্ল্যারিটি দিচ্ছে বা ওদের কনটেক্সটটা ঘটার লাইকলিহুড বেশি। এরপরে তার হচ্ছে ওজির উপরে নিজেকে এস্টাবলিশ করতে হবে। মানে তুমি বুঝতেছো কিভাবে সিজি আর সিওর উপরে তুমি বার্ডেন দিবা? জি ভাই, জি ভাই। হ্যাঁ, এই দুইটা ওয়েতে তুমি সিজির উপরে বার্ডেন দিতে পারো, এটা একটা বেসিক ওয়েতে। এছাড়া মানে এমন হইতে পারে যে স্পেসিফিক কিছু মোশন, মানে এই দুটা জিনিস ইন জেনারেল, মানে এই দুটা জিনিস সব মোশনে অ্যাপ্লিকেবল, বাট ধরো স্পেসিফিক টাইপ অফ মোশন, যে ধরো পলিটিক্যাল মোশন, পলিটিক্যাল পোর্শনে একটা নির্দিষ্ট পার্সন কিনে কথা হচ্ছে বা একটা নির্দিষ্ট ইভেন্ট কিনে ধরো কথা হচ্ছে। সো ওই টাইপে তুমি যদি ডিবেটে বসে ফিল করো যে এটা ডিবেটের একটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিস, তো তুমি এই অ্যানালাইসিসটা দিয়ে সাথে সাথে ডেপুটি প্রাইম মিনিস্টার স্পিচে তুমি সিওর উপরে বা অপোজিশনের উপরে একটা বার্ডেন দিয়ে দিবা যে ওদের ওয়ার্ল্ডে এই মানুষটা কি ভালো আছে কিনা, বা ওদের ওয়ার্ল্ডে এই ইনসিডেন্টটা ঘটতেছে কিনা, বা ওদের ওয়ার্ল্ডে আমি এই ইউনিক বেনিফিটটা পাই কিনা। ওইটা মোশন ওয়াইজ ভ্যারি করে, যে কিছু ইউনিক ডিসকাশন থাকে, ইউনিক ডিসকাশন গুলো তুমি করে অপোজিশনের উপরে তুমি বার্ডেন চাপাই দিতে পারো। বাট ওইটা মানে অত একটা ফোকাস করার এখন দরকার নেই, আপাতত ওই বিগিনার স্ট্র্যাটেজিস গুলা প্র্যাকটিস করো, দেন তুমি হচ্ছে ওই মোশন স্পেসিফিক বার্ডেন্স গুলা তুমি আস্তে আস্তে তুমি ইম্প্রোভাইজ করতে পারবা, তোমার নিজের মাথাতেই হিট করবে যে এই পার্টিকুলার মোশনে এটা একটা ইউনিক বার্ডেন হতে পারে। ওটা আমি তোমাকে শিখাইতে পারবো না, ওটা জাস্ট তোমার প্র্যাকটিস করতে করতে শিখবা। আচ্ছা, এরপরে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো। আচ্ছা, এখানে হচ্ছে মেকানিজম আর হচ্ছে লেয়ারিং এর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, মেকানিজম হচ্ছে ওয়ান অফ দ্য লেয়ার্স, মানে যখন এ আর ইএল আমি বলি, এই যে ধরো এই যে অ্যাসারশন, রিজনিং, এক্সাম্পল, লিঙ্ক আপ, এটা হচ্ছে চারটা লেয়ার, তোমার একটা কেসের চারটা লেয়ার। আবার এখানে আমি যদি বলতেছি ক্লেম, মেকানিজম, ইম্প্যাক্ট, এটাও তোমার একটা কেসের মাল্টিপল লেয়ার। সো মেকানিজম হচ্ছে একটা লেয়ার, জাস্ট আলাদা কোনো পার্থক্য নাই। তোমার মেকানিজমটাও একটা লেয়ার, তোমার ইম্প্যাক্ট অ্যানালাইসিসও একটা লেয়ার, তোমার ওই লিঙ্ক মোশনের সাথে লিঙ্ক আপ যে তুমি ব্যাখ্যা করো ওইটাও তোমার একটা লেয়ার। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। মানে মোশনের আন্ডারে যে কয়টা আলোচনা হইতেছে প্রত্যেকটাই লেয়ার। আর মেকানিজম হচ্ছে তোমার আর্গুমেন্টটা কিভাবে ঘটে, ওই ঘটার প্রক্রিয়াটা। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আমরা ওই যে ক্লোজিং হাফের ডিবেটে মুভ করি। কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা নাই, তাহলে আমরা ক্লোজিং হাফে মুভ করি। ঠিক আছে, এখন ক্লোজিং থেকে যখন তুমি ডিবেট করো তখন তোমার ডিবেটটা আসলে প্রেপ টাইমে থাকে না, তোমার ডিবেটটা মোস্টলি থাকে হচ্ছে ডিবেটের ভিতরে কি হইতেছে। এর মানে হলো তুমি পার্টিকুলারলি প্রেপ টাইমে যা যা ভাবছো ওই জিনিসগুলা যদি পিএম বলে যায়, ধরো ওজি বলে গেছে, তুমি প্রেপ টাইমে যা ভাবছো সব ওজি বলে গেছে, ওপেনিং অপোজিশন সব বলে গেছে, তাহলে তোমার প্রেপ টাইমটা ওয়েস্ট, রাইট? সো বেসিক্যালি যখন তুমি ক্লোজিং এ থাকবা তোমার প্রেপ টাইমে আর্গুমেন্ট ভাবার চেয়ে তোমার এই পার্টিকুলার মোশনে কাদেরকে ইম্প্যাক্ট করা বেশি দরকার, ওই ভালনারেবল স্টেক হোল্ডার্স কারা, কোন কোন কনটেক্সটটা আমার রিপেয়ার করা দরকার, মানে কোন কোন সোশ্যাল কনটেক্সট আমার ঠিক করতে হবে বা কোন কোন সিচুয়েশন আমার ঠিক করতে হবে, ওই জিনিসগুলাতে তোমার বেশি ফোকাস করতে হবে প্রেপ টাইমে। যে ভাই এরা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু, এই ইম্পর্টেন্ট ইস্যুগুলা সলভ করার জন্য তুমি কেস ভাবতে পারবা, মানে প্রেপ টাইমে ওইটার বেসিসে তুমি কেস ভাববা। এখন কেন এই পার্টিকুলার অ্যাপ্রোচটা বেশি সেফ? দেখো তুমি নর্মাল ওয়েতেও মানে ইউজুয়ালি এপি ডিবেটে বা র্যান্ডম যে কোনো ডিবেটে যেভাবে প্রেপ নাও ওভাবে যদি তুমি সিজি বা সিওর জন্য প্রেপ নাও তুমি ডিবেট জিততে পারবা, মানে ইম্পসিবল কিছু না, ডিবেট জেতা ভেরি লাইকলি। বাট ধরো ওজি এবং ও ভালো ডিবেট করতেছে, তোমার প্রেপ টাইমে যা যা ভাবছো সব বলে দিছে, তখন কি করবা? প্রথমে তোমার আইডেন্টিফাই করতে হবে যে উইনিং ডিসকাশন কোনটা। উইনিং ডিসকাশন হচ্ছে বেসিক্যালি তোমার এই পিএম ডিপিএম এলও ডিএলও এই চারটা স্পিচের মধ্যে তুমি সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট যেই টপিকে দেখছো বা সবচেয়ে বেশি ক্ল্যাশেস যে পার্টিকুলার টপিকটার উপর বেস করে হয়েছে, ওইটা তোমার আইডেন্টিফাই করতে হবে যে চারটা স্পিকার কোন ইস্যুটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ওইটা হইতেছে তোমার উইনিং পার্ট, কারণ দেখতেছো যে তোমার ওপেনিং দুইটা টিমই একটা জিনিসের উপরে অনেক টাইম ওয়েস্ট করতেছে। তো তুমি সবার আগে ওইটার উপরে ফোকাস করবা যে দেখেন মাননীয় স্পিকার, যে পুরো ওপেনিং সবচেয়ে বেশি এই জিনিসটার উপরে ফোকাস করছে, তারা এই পার্টিকুলার পয়েন্টে সবচেয়ে বেশি ক্ল্যাশ করছে। সো কেন এই পার্টিকুলার ক্ল্যাশ সিজি উইন করে বা কেন এই পার্টিকুলার বেনিফিট সিজি অ্যাচিভ করতে পারে, সিওর ক্ষেত্রেও সেম, যে কেন এই পার্টিকুলার ক্ল্যাশটা সিও উইন করে বা কেন এই পার্টিকুলার বেনিফিটটা সিওর ওয়ার্ল্ডে পাওয়া সম্ভব, ওই ডিসকাশনটা তোমার সবার আগে করতে হবে। মানে বুঝতেছো, পুরা ওপেনিং এর চারজন স্পিকার তাদের মধ্যে যে ডিবেটটা হইতেছে ওই ডিবেটের যে মানে যেই পার্টিকুলার সেগমেন্টের উপর বেস করে জাজ ব্যালট দিবে, ওই জিনিসটা তুমি সবার আগে নিজের সাইডে নিয়ে আসবা, যে তুমি এই উইনিং ডিসকাশনটা তুমি কেন এই বেনিফিটটা পাও, তোমার সাইড কেন এই বেনিফিটটা এনশোর করতে পারে। তোমার এটা এখন অনেকভাবে করা যায়, যে তুমি ওই বেনিফিটটা এনশোর করার মেকানিজম দিলা, তুমি ওই বেনিফিটটা ঘটা লাইকলিহুড অ্যানালাইসিস করলা, বা ধরো তুমি বেশি একটা পার্টিকুলার কেস থেকে বেশি ইম্প্যাক্ট দেখাইলা, তুমি স্টেক হোল্ডারদের পার্সপেক্টিভ থেকে অ্যানালাইসিস করলা যে আমাদের ওয়ার্ল্ডে স্টেক হোল্ডাররা বেশি ভালো আছে, কেন ভালো আছে ওটার একটা ভিজুয়ালাইজেশন বা একটা অ্যানালাইসিস দিলা। তো এই অনেকগুলা ভাবেই তুমি ওই উইনিং ডিসকাশন বা উইনিং যে টপিকটা ওই জিনিসটা তুমি অ্যাচিভ করতে পারো। কি বলে সঞ্জিত? আচ্ছা হ্যাঁ, আমি মেসেঞ্জার দেখছি, বুঝছি। ঠিক আছে, so তুমি সবার আগে ওজি আর ওর উইনিং ডিসকাশনটা কেন তুমি জিতো এটার উপরে তোমার, এটা হচ্ছে তোমার প্রাইমারি দায়িত্ব, প্রথম দায়িত্ব। দেন এখন এখানে একটা পার্টিকুলার মিসকনসেপশন আছে যারা বিগিনার ডিবেটার, যে আমি সিজিতে আসি সিওতে আসি তাহলে আমি ওজি ও যা বলছে ওই কথা আমি বলতে পারবো না, আমার একদম নিউ কেস ভাবতে হবে, একদম আউট অফ ব্লু আমার একটা নতুন আইডিয়া ভাবতে হবে, যেখানে অ্যানালাইসিস নতুন, এক্সাম্পল নতুন, স্টেক হোল্ডার নতুন, একদম নতুন জিনিস ভাবতে হবে। তো এই মিসকনসেপশনটা সবার আগে তুমি রাখবা না, নতুন জিনিস ভাবা লাগবে এটা বিপি ডিবেটের কখনোই বার্ডেন না। রেদার তুমি কম এক্সটেনশন রান দাও, ওটা প্রবলেম না, তোমার যেই জিনিসটা বেশি ফোকাস করতে হবে যে ওই এক্সটেনশনের ইম্পর্টেন্স। তো এই লাইনটা পার্টিকুলার দেখতে এরকম, বেশি এক্সটেনশন দরকার নাই, এক্সটেনশনের ইম্পর্টেন্সে বেশি ফোকাস করতে হবে। তার মানে হলো যখন তুমি ওজির দুইজন স্পিকার আর ওর দুইজন স্পিকার, এই যে কত 4 7 28 মিনিটের ডিবেট যখন শুনছো, 28 মিনিটে তো তুমি
অনেকগুলো এক্সটেনশন তোমার মাথায় আসবে। একটা নর্মাল হিউম্যান বিইং 28 মিনিট একটা ডিসকাশন শুনলে তার মাথায় অনেকগুলো নিউ নিউ কথাবার্তা চলে আসে। তো প্রত্যেকটা এক্সটেনশন তোমার রান করার দরকার নাই, রাদার তুমি যেই এক্সটেনশন গুলা ইম্পর্টেন্ট, স্টেক হোল্ডারদের জন্য ইম্পর্টেন্ট, ডিবেটে বেশি ক্ল্যারিটি দেয় বা ডিবেটে বেশি কনটেক্সট কভার করে বা বেশি স্টেক হোল্ডারদেরকে বেনিফিট দেয়, ওই পার্টিকুলার এক্সটেনশন গুলাতেই তুমি সিজি থেকে ফোকাস করবা। এখন যদি এরকম হয় যে ওই এক্সটেনশনের কিছু কিছু অংশ ওজি বলে গেছে, ও বলে গেছে, তো তোমার কাছে মনে হইতেই পারে যে ভাই ওজি তো একটু বলছে, আমি যদি এখন এই কেসটাকে এক্সপ্লেন করি তাহলে হয়তো জাজ আমাকে মার্ক করবে না। এটা কখন এরকম হয় না। ধরো ওজি একটা কেস দিয়ে চলে গেছে, বাট ওই কেসটা কেন ইম্পর্টেন্ট, ওই কেসের ওয়েইং, ওই কেসের মেকানিজম, ওই কেসটা কিভাবে স্টেক হোল্ডারদেরকে বেনিফিট করতেছে, ওই পার্টিকুলার কেসের কনটেক্সটটা বাস্তবে ঘটার প্রবাবিলিটি কেন বেশি, এই ইম্পর্টেন্সের অ্যানালাইসিস গুলো যখন তুমি দাও, ওই কেসের ক্রেডিট ওজি পায় না, ওই কেসের ক্রেডিটটা তুমি সিজি থেকে তুমি নিতে পারবা। এই পার্টিকুলার মানে আইডিয়াটা কি তোমাদের কাছে ক্লিয়ার, যে কিভাবে আমি ওজির একটা আইডিয়া থেকেও আমি কিভাবে সিজি থেকে ওই কেসটা ক্রেডিট পাইতে পারি? এইটুকু পোর্শন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার একটা এখানে কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে হচ্ছে যদি হচ্ছে ওরা হচ্ছে ঠিকঠাক ভাবে হচ্ছে ইম্পর্টেন্স দেখায় যে হচ্ছে আমার এই কেসটা আমাদের কাছে ইম্পর্টেন্স, বাট আমি কিভাবে অন্য একটা লেন্সে আমি এটা ইম্পর্টেন্স প্রুভ করব? এখন তুমি যে সিচুয়েশনটা বলতেছো যে ওইটা ওজি যদি অনেক ভালো হয়ে যায়, তার মানে এখন যদি তুমি যে কম্পিটিটিভ লেভেলের ডিবেটটা করো, তোমার টাইপের টিমস এর সাথে যখন তুমি ডিবেট করো, তখন তোমার এই ধরনের ইস্যু ফেস করার চান্সেস অনেক কম। আর ধরো এমন হয়ে গেছে তোমার রুমে ওজি একটা ভালো টিম পড়ছে বা ওপেনিং অফ একটা ভালো টিম পড়ছে এবং তারা সব একদম পারফেক্টলি ব্যাখ্যা করে দিয়ে গেছে। তো তখন তুমি সিজি থেকে যেটা করতে পারবে যে সেটা হচ্ছে খুবই স্ট্র্যাটেজিক্যালি তুমি ক্লেম করবা যে ওজির ডিবেট তারা তখনই জিতবে যখন ক্লোজিং এর ফ্রেমিংটা সত্য। ফ্রেমিং এর এখন ফ্রেমিং কোনো নিউ কিছু না, ফ্রেমিং মানে হলো জাস্ট একটা স্ট্রাকচার বা একটা বাউন্ডারি যেটার ভিতর আর্গুমেন্টটা ঘটে। কেস ফাংশন করে। এখন ফ্রেমিং এর জন্য আলাদা ডেডিকেটেড সেশন থাকবে অবশ্যই, বাট আমি শর্টলি যদি বুঝাইতে চাই ফ্রেমিং কি, বেসিক্যালি তোমরা যেই কয়েকটা আর্গুমেন্ট রান করছো সোফার, ওই আর্গুমেন্টটার স্ট্যান্ড পয়েন্ট কি। সনাতনী ডিবেটে বা একদম ট্রেডিশনাল ডিবেটে পিএমএস পিচে স্ট্যান্ড পয়েন্ট থাকে, বাট মডার্ন ডিবেটে যেটা হয় আমরা একটা ফ্রেমওয়ার্ক সেট করি যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে আমার আর্গুমেন্টস গুলা ঘটবে। এটার মধ্যে কি কি হইতে পারে, যে কিছু ফ্যাকচুয়াল ট্রুথস, যে আমার সোসাইটি দেখতে এরকম, যে একটা তুমি ফ্রেম করলে এভাবে যে ধরো তোমার প্রত্যেকটা আর্গুমেন্ট একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে ফাংশন করে, ঠিক আছে, তোমার চারটা আর্গুমেন্ট, ধরো একটা ইকোনমিক মোশন, তুমি ক্যাপিটালিস্টিক একটা সিস্টেমে আর্গুমেন্টস রান করতেছো বা তুমি ডিবেট করতেছো। তো ফ্রেমিংটা তুমি দিবা যে একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড দেখতে কেমন, একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড কেমনে ফাংশন করে, একটা ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ড কাদের দ্বারা চলে, এটার ইম্প্যাক্ট কি, এদের উদ্দেশ্য কি, পারপোজ কি, বা এরা কি কি হার্মস মানে প্রোজ এন্ড কনস কি, যে কোনো কিছু হইতে পারে। ধরো তুমি এখন ফিলোসফিক্যাল একটা মোশন, যে এই সংসদ এমন একটা পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে মিথ্যা বলা যায় না বা কেউ মিথ্যা বলতে পারে না, এটা খুবই স্টক একটা মোশন, এমন একটি পৃথিবীতে বসবাস করতে চাই যেখানে মিথ্যা নাই। তো এখানে তুমি ফ্রেমিংটা দিবা এরকম যে মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে, তোমার আর্গুমেন্টস গুলো সবার আগে ক্লিয়ার করবা যে তুমি আর্গুমেন্টস গুলা ভেবে ফেলছো, এখন ওই আর্গুমেন্টস গুলো একটা মানুষের লাইফে কোন কোন পার্সপেক্টিভে ঘটে। এটা হইতে পারে যে মানুষের সাইকোলজি এরকম এই জন্য আমার এই আর্গুমেন্টটা দরকার, মানুষের পার্সোনাল লাইফ এরকম এই জন্য আমার এই আর্গুমেন্টটা দরকার, বা তার সোশ্যাল মানে তার সোশ্যাল কন্টেক্সট এরকম এই জন্য আমার আর্গুমেন্টটা দরকার। সো ফ্রেমিং অনেক টাইপের হইতে পারে। সো যখন তুমি দেখতেছো এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ওজির কেস তারা ইম্পর্টেন্স ব্যাখ্যা করছে, মেকানিজম দিছে, সব দিয়ে ফেলছে, তুমি আর ওখান থেকে কিছু এক্সটেন্ড করতে পারতেছো না, তোমার কাছে নতুন কোন আলোচনাও নেই, তখন তুমি ফ্রেমিং দিবা যে দেখেন মাননীয় স্পিকার, ওজির আর্গুমেন্ট গুলো তখনই ঘটবে যখন সিজির ফ্রেমিংটা সত্য। তার মানে হলো ওরা আর্গুমেন্ট দিছে, তুমি ওই আর্গুমেন্টের ফ্রেমিং দিবা। কিভাবে দিবা, তারা যে আর্গুমেন্টটা বলছে ওই আর্গুমেন্টের একটা কি বলবো একটা ব্যাকগ্রাউন্ড চেক দিতে পারো যে দেখেন তাদের এই আর্গুমেন্টটা সত্য, বাট এই আর্গুমেন্টের ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করেন যে মানুষের হিউম্যান সাইকোলজি এরকম, মানুষ এভাবে ভাবে,
যেহেতু মানুষ এভাবে ভাবে, তাই তার ডিমান্ডস গুলা এরকম, এর জন্য তার এই জিনিসটা দরকার। এটা একটা টাইপ অফ ফ্রেমিং, একটা এক্সাম্পল দিলাম জাস্ট। বা তুমি এভাবেও দিলে যে দেখেন আমরা যেহেতু বাংলাদেশে ডিবেট করতেছি, বাংলাদেশের সোশিও ইকোনমিক স্ট্রাকচার হচ্ছে এরকম, তো বাংলাদেশের ইকোনমিক স্ট্রাকচারে এই কেসটা ঘটার প্রবাবিলিটি বেশি, এবং এই পার্টিকুলার কনটেক্সটে আমি বেনিফিটস গুলা পাচ্ছি, আমার স্টেক হোল্ডার এভাবে ভাবে বেনিফিট হচ্ছে। মানে তুমি জাস্ট ওরা যে কেসটা দিছে ওই কেসের ফ্রেমিংটা তুমি দিবা, এবং তুমি অ্যানালাইসিস করবা যে দেখেন মাননীয় স্পিকার, তাদের এই কেসটা তখনই ঘটবে যখন এই ফ্রেমিংটা সত্য, এই ফ্রেমিং এর বাইরে তাদের কেসটা ঘটে না। তো এভাবে তুমি তাদেরকে ফ্রেম আউট করতে পারবা। একটু আগে কে একজন টেক্সট চ্যানেল লিখছিল যে ফ্রেম আউট করা লাগে, তো বেসিক্যালি এভাবে ফ্রেম আউট করে যে তুমি সিজি থেকে দেখাইতেছো যে ওজি যে কেসগুলা দিছে ওইটা একটা স্পেসিফিক ফ্রেমওয়ার্কের আন্ডারেই ফাংশন করে, আর ওই স্পেসিফিক ফ্রেমওয়ার্কটা তুমি দিছো, এটা একটা ওয়ে। সেকেন্ডলি, যদি এমন হয় যে তারা একটা ফ্রেমিংও দিছে, একদম অনেক ভালো ডিবেট করে ফেলছে যে তারা একটা ফ্রেমিংও দিছে, তখনই ফ্রেমিং এর ভিতরে একটা ওয়েইং করবা যে দেখেন ভাই তাদের ফ্রেমিংটা ট্রু, ঠিক আছে, বাট ওই ফ্রেমিংটা এত একটা ইম্পর্টেন্ট না, ওটার বেনিফিট গুলা স্টেক হোল্ডারদের জন্য অনেক ইম্পর্টেন্ট। রাদার আমরা অন্য আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, অন্য আরেকটা মানে লাইকলিয়ার ফ্রেমিং নিয়ে আলোচনা করি। সো এখন এত কম্পিটিটিভ রুমে তোমার এখন যাওয়ার তো কোনো চান্স নাই, যেহেতু তোমরা প্রত্যেক এখন বিগিনার লেভেলে ডিবেটটা শিখতে আসছো, তো তোমরা ওই বিগিনার লেভেলের টুর্নামেন্টস গুলাই ফেস করবা। সো তুমি সোফার যে কয়টা জিনিস শিখাইছি ওই জিনিস, এই কয়টা জিনিস যদি তুমি স্পিচে ইমপ্লাই করতে পারো, আস্তে আস্তে তোমার কম্পিটিটিভ লেভেলটাও তোমার বাড়বে, তোমার নিজের ডিবেটটা আস্তে আস্তে ইম্প্রোভাইজড হবে। তো তখন তুমি ওই জিনিসগুলো সিজি থেকে আরো বেটার ওয়েতে করতে পারবা। বাট বেসিক অ্যাপ্রোচটা তুমি বুঝতে পারছো যে তখন কি করতে হয় সিজি থেকে? হ্যাঁ, বুঝতে পারছি। সো বেসিক্যালি এখন আমি যদি ইনফরমালি বলি কি করবা, যে ওজি ভালো করলে সেকেন্ড খাওয়ার চেষ্টা করবা, এটাই। যে যদি ওজি অনেক ভালো করে তখন তুমি সিজি থেকে সেকেন্ড হওয়ার চেষ্টা করবা। এখন দেখো, এখন এই জিনিসটা সিজি থেকে কিভাবে করে, যে মনে করো তুমি এমন একটা পার্টিকুলার সিচুয়েশনে আসো যে তোমার ওজি ফার্স্ট হইতেছে, এটা সত্য, একদম ধরা বাঁধা কথা, যে তুমি জানতেছো ওপেনিং ফার্স্ট, তাহলে আমি কিভাবে সেকেন্ড হব ক্লোজিং থেকে। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি তুমি বাকি টিমদেরকে বক্স আউট করবা। এর মানে হলো তুমি বেসিক্যালি শিওর যে একটা টিম ফার্স্ট হইতেছে, তো তুমি যেটা করবা, তোমার কাছেও তো কেস নাই, তুমি যে প্রবলেমটা তুমি মাত্র বললা যে ভাই ওজি যদি সব কেস বলে দেয় আর আমি যদি সিজি থেকে কেস না পাই, তাহলে এখন আমি কিভাবে জিতবো? তুমি যেটা করবা যে তুমি তখন বেঞ্চ ওয়াইজ কম্পেয়ার করবা, বেঞ্চ ভার্সেস বেঞ্চ। তখন তুমি এপি ডিবেটের মতো চিন্তা করবা, তখন তোমার অ্যাপ্রোচটা হবে এপি ডিবেটের মতো, যে তোমরা 4 জনের টিম, পিএম ডিপিএম একটা কেস দিয়ে গেছে, তুমি সেম টিমের হুইপ, তুমি সেম টিমের মেম্বার, তোমার হুইপ হচ্ছে সেম টিমেরই হুইপ, তো তোমরা 4 জন একটা টিম, এটা তোমার সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ হবে। তখন তুমি যেটা করবা, তুমি ফার্স্ট স্পিকার থেকে তোমার পুরো বেঞ্চের আর্গুমেন্টস গুলাকে ফ্লেশ আউট করবা, যে দেখেন মাননীয় স্পিকার, এই পার্টিকুলার মোশনে গভর্নমেন্ট বেঞ্চের আইডিয়া গুলা কি কি, যে আইডিয়া গুলা ওয়েল কনস্ট্রাক্টেড ওইগুলা তো তোমার আর এক্সপ্লেন করার দরকার নেই, বাট যে আর্গুমেন্ট গুলো ওয়েল কনস্ট্রাক্টেড না, বা তোমার যে নিউ কেসেস গুলা আছে, তখন ওই আন্ডার কনস্ট্রাক্টেড কেস গুলা আর তোমার নিউ কেস গুলা এগুলা কনস্ট্রাক্ট করবা, এইগুলো তোমার কেসের পার্ট, তোমার কনস্ট্রাকটিভ পার্ট। দেন তুমি তোমার পুরাটা বেঞ্চ, তোমার গভ বেঞ্চ কিভাবে অপোজিশন বেঞ্চকে ইন জেনারেল হারায় দেয়, তো তখন তুমি বেঞ্চ ভার্সেস ওপেনিং অফ কম্পেয়ার করবা, দেন বেঞ্চ ভার্সেস ক্লোজিং অপোজিশন কম্পেয়ার করবা। বুঝতে পারছো? তখন তুমি বেঞ্চ উইন নেওয়ার চেষ্টা করবা, যেহেতু তুমি বুঝতেছো যে তোমার ওই পার্টিকুলার টিম ফার্স্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? মানে তাহলে আমি অ্যাডভান্স করবো, পরের পার্টি যাব। আচ্ছা, এখানে যদি হচ্ছে বিপরীতটা হয়, যে হচ্ছে আমার হচ্ছে ওপেনিং গভর্নমেন্ট কিছুই বলতে পারে নাই, এমন ভাবে কেস করতে পারে নাই, আহ, তখন কি নতুন কেস আনা যাবে? যদি ওজি বাজে করে তাহলে তোমার ফরজ কাজ হচ্ছে তুমি ওজি হিসেবে রোল প্লে করবা, ওজি যেই কাজগুলো ওজির করা উচিত ছিল ওইটা তুমি সিজি থেকে করবা, তাহলে তুমি শিওর শট ফার্স্ট। কারণ বিপি ডিবেটে জিতার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ওপেনিং এর দায়িত্ব নিজে ফুলফিল করা। তুমি যদি সিজিতে থাকো ওজির দায়িত্ব ফুলফিল করে দিবা, সিওতে থাকলে ওপেনিং অপের দায়িত্ব ফুলফিল করবা। যদি এটা হয়, যদি তুমি এটা করতে পারো, তাহলে জাজের কাছে তুমি বেঞ্চে জিততেছো। ওজি যদি খারাপ করে সিজির ব্যাটেল তুমি জিততেছো, দেন তুমি ওপেনিং অপোজিশনের সাথে এঙ্গেজ করবা, দেন ক্লোজিং অপোজিশনের সাথে এঙ্গেজ করবা।
ওজি যদি খারাপ করে তোমার ওই অপরচুনিটিটা ইউজ করতে হবে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ তখন তুমি হচ্ছে ওই, তখন আমি যে স্ট্র্যাটেজিস গুলা বললাম যে উইনিং ডিসকাশন করবা, ইম্পর্টেন্ট এক্সটেনশন গুলা ব্যাখ্যা করবা, নতুন করে ফ্রেমিং দিবা, তখন ওই জায়গাতে তুমি যাবাই না। যদি ওজি খারাপ করে, ওজি খারাপ করলে এই জিনিসগুলা বাদ, ওজি খারাপ করলে এই জিনিসগুলা কোনো দরকার নাই, তখন তুমি ওজির দায়িত্বগুলো আগে ফিল আপ করবা। ওজি ফল করলে কি, ওজি তুমি নিজে ওজি ডিবেটটা করে দিয়ে যাবা, দেন বাট মানে একদম হুবহু প্রাইম মিনিস্টারের স্ট্রাকচার ইমপ্লাই করতে যায় না। জাস্ট জাস্ট ওজির যে বার্ডেন্স গুলা থাকে, যে স্টেক হোল্ডার মেনশন করা, কনটেক্সট বলা, ফ্রেমিং দেওয়া, ডিবেটের মেট্রিক সেট করা, অবজেক্টিভ গোলস গুলো আইডেন্টিফাই করা, মানে এই বেসিক দায়িত্বগুলো করার পরে দেন তুমি হচ্ছে সিজি স্ট্র্যাটেজিতে মুভ করবা, তাহলে ওজি আর ডিবেটে রেলেভেন্ট থাকবে না। এখন এটা গেল বেঞ্চের মধ্যে, যদি দেখো যে তোমার মানে ভালো করতেছে, তোমার বেঞ্চের উপরে যে টিম সে ফার্স্ট হচ্ছে, বা যদি এমন হয় যে ক্রস বেঞ্চ ভালো আছে, ঠিক আছে? এখন এখন আমরা পার্টিকুলারলি যাব যে, আচ্ছা ওয়েট, এখন আমাকে জাস্ট এটা বলো যে ক্লোজিং থেকে, ক্লোজিং এর ফার্স্ট স্পিকারের স্পিচটা যে বেসিক দায়িত্বগুলা, এই বেসিক দায়িত্বগুলা কি তোমাদের কাছে ক্লিয়ার? এই তিনটা জিনিস কিন্তু ক্লোজিং এর ফার্স্ট স্পিকার করবে। এই তিনটা জিনিস কি বুঝতে পারছো? ক্লোজিং থেকে যে করা লাগবে এই তিনটা জিনিসটা, কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা ভাই, এখানে যে হচ্ছে এপি ডিবেটের ক্ষেত্রে যখন হচ্ছে আমরা অনেক সময় শুনতে পাই যে হচ্ছে ইয়া কেসগুলো হচ্ছে ফার্স্ট স্পিকার থেকে আসে নাই, হুইপ থেকে আসছে, এটা হচ্ছে গ্রহণ করা যাবে না। তখন ওই ক্ষেত্রে হচ্ছে বিপির ক্ষেত্রে যদি হচ্ছে আমরা ক্লোজিং গভর্নমেন্ট থেকে নিউ করে শুরু করতে চাই, তখন কি তারা গ্রহণ করবে? তুমি সবার আগে সেটা হচ্ছে ক্লোজিং, মানে এটা না যে তুমি লাস্ট স্পিকার। ক্লোজিং গভর্নমেন্ট ইটসেলফ একটা টিম, এবং তুমি ওই টিমের ফার্স্ট স্পিকার। যতক্ষণ পর্যন্ত তুমি একটা টিমের ফার্স্ট স্পিকার, তুমি যে কোনো নতুন কথা বলতে পারবা, বুঝছো? ওটা এজ, এজ এর ডিসরিগার্ড করার কোনো সুযোগ নাই, এপি ডিবেটের মতো করে হবে না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এখন যদি এমন হয় বুঝতেছো যে ওজি আর ও ও তোমার ওপেনিং এ দুইটা টিমই ফল করছে, তাহলে তুমি নিউ ক্ল্যারিফিকেশন দিবা যে ভাই ওজি একটা ভুল জায়গাতে ডিবেট করছে, কারেক্ট ডিবেটটা এই পয়েন্ট অফ ভিউতে হওয়ার কথা ছিল, ওই ক্ল্যারিফিকেশনটা দিবা। দেন ওজি ভুল ডিবেট করছে, তার মানে ভুল কন্টেক্সটে ডিবেট করছে, তো তুমি কারেক্ট কন্টেক্সট দিবা। ওরা যদি ভুল ফ্রেমিং দেয়, তুমি নিউ ফ্রেমিং দিবা। এবং তারা যদি স্টেক হোল্ডারকে মিস করে, যে তারা স্টেক হোল্ডার দিয়ে কোনো আলাপ করে নাই, তাহলে তুমি স্টেকস গুলা কারা ওইটা মেনশন করবা। তারা ধরো মোশনের গোল কি, মোশনের গোলও তারা বলে নাই, তাহলে তুমি গোল গুলাতেও আইডেন্টিফাই করবা। মানে বুঝতেছো? ওপেনিং দুইটা টিমই যদি খারাপ করে, তাহলে তোমার নিচের দুইটা টিমের মধ্যে তখন কম্পিটিশন হবে, সিজি ভার্সেস সিও। সো ওই পুরাটা ডিবেট জিতার জন্য তুমি যদি এই যে মিসিং যে জিনিসগুলো আছে ডিবেটে সোফার, ওই মিসিং দায়িত্বগুলো যদি তুমি ফিল আপ করো, তাহলে তোমার ক্লোজিং থেকে তুমি ডিবেটটা জিততে পারবা, যদি ওপেনিং এ দুইটা টিমই খারাপ করে। আচ্ছা, এখন যেই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা ডিবেটে সবচেয়ে বেশি জ্বালায়, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট, চারটা টিমের মধ্যে এঙ্গেজমেন্ট। আচ্ছা ওয়েট, একজন টেক্সট চ্যানেলে লিখছিলা যে উইনিং ডিসকাশনটা বলতে আমরা কি বুঝি, যে সেটা হচ্ছে উইনিং ডিসকাশন, এই পার্টিকুলার পার্টটা, এই পার্টিকুলার পার্টটা তখনই অ্যাপ্লিকেবল হয় যখন ধরো ওজি আর ও কোন একটা ভালো ডিবেট করে গেছে, মানে তার মোটামুটি একটা ডিবেট দাঁড় করাইছে, মানে খুবই উল্টাপাল্টা কোনো কথা বলে নাই। তো তখন তুমি এই পার্টিকুলার জিনিসগুলাতে ফোকাস করবা। যদি ওপেনিং এর দুইটা টিমই খারাপ ডিবেট করে, তাহলে তুমি এই জিনিসগুলা করবা। আচ্ছা ওয়েট, আমার একটা কল আসছে। হ্যাঁ, সো
যেটা বললাম, যদি দুইটা টিম খারাপ করে ওপেনিং এর তাহলে তুমি এই পার্টিকুলার অ্যাপ্রোচে যাবা, আর যদি ভালো করে তাহলে এই অ্যাপ্রোচে যাবা। এখন উইনিং ডিসকাশনটা কি? উইনিং ডিসকাশন হচ্ছে ওপেনিং এর 4জন স্পিকার সবচেয়ে বেশি যে টপিকে টাইম ওয়েস্ট করছে বা সবচেয়ে বেশি যেই পয়েন্টে এঙ্গেজ করছে, ওই ক্ল্যাশটা বা ওই ডিসকাশনটা তোমার টিম কেন জিতে। এটা হইতে পারে একটা পার্টিকুলার স্টেক হোল্ডারকে নিয়ে ওপেনিং বেশি অ্যানালাইসিস করছে। ধরো মাইনরিটিদেরকে নিয়ে ওজি আর ওপেনিং অপোজিশন সবচেয়ে বেশি আলাপ করছে, তাহলে মাইনরিটি কেন সিজির ওয়ার্ল্ডে ভালো থাকে এটা এক্সপ্লেন করবা, বা মাইনরিটি কেন সিওর ওয়ার্ল্ডে ভালো থাকবে এটা এক্সপ্লেন করবা। এটা হচ্ছে উইনিং ডিসকাশন। বা ধরো ওপেনিং টিম জাস্টিস নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে, তো এটা হচ্ছে উইনিং ডিসকাশন। তো তুমি দেখাবে যে সিজির ওয়ার্ল্ডে কেন জাস্টিস এনশিওর হয় বা সিওর ওয়ার্ল্ডে কেন জাস্টিস এনশিওর হয়। তো এগুলো হচ্ছে উইনিং ডিসকাশন, যেটা তুমি ওপেনিং এর 4জন স্পিকারের ডিবেট শুনে আইডেন্টিফাই করবা। বুঝতে পারছো? উইনিং ডিসকাশনের আলাপটা কি ক্লিয়ার যে কোশ্চেন করছিলা? ওকে, সো এখন এই সেশনের লাস্ট পার্ট, 4টা টিমের মধ্যে এঙ্গেজমেন্ট। যেই কারণে মানুষ সবচেয়ে বেশি ডিবেট হারে বিপিতে, 4টা টিমের মধ্যে এঙ্গেজমেন্ট সে প্রপারলি করতে পারে না। তো এখানে এই এঙ্গেজমেন্টটা করার জন্য তুমি সবার আগে তোমার কাছে এই স্ট্রাকচারটা ক্লিয়ার থাকতে হবে যে ডিবেটটা কিভাবে যাইতেছে। তো ডিবেটটা এভাবে ফাংশন করে। তো এখন এই ডিবেটের মধ্যে অনেকগুলা থাকে, 6টা কম্পারিজন থাকে একটা ডিবেটে। 6টা কম্পারিজন কি কি? ওজি ভার্সেস ও, যেটাকে আমরা বলি যে ওপেনিং ডিবেট। দেন ওজি ভার্সেস সিজি, যেটা হচ্ছে গভ বেঞ্চের ডিবেট। দেন সিজি ভার্সেস ও, যেটা হচ্ছে শর্ট ডায়াগোনাল। দেন আছে হচ্ছে ওজি ভার্সেস সিও, যেটা কিনা হচ্ছে লং ডায়াগোনাল। দেন আসে ওপেনিং অফ ভার্সেস সিও, এটা হচ্ছে অফ বেঞ্চের কম্প্যারিজন। দেন সিজি ভার্সেস সিও, এটা হচ্ছে ক্লোজিং বেঞ্চের কম্প্যারিজন। এখন এই এঙ্গেজমেন্ট গুলা কিভাবে হয়, এখানে একটা প্যাটার্ন খেয়াল করো যে এখানে প্রত্যেকটা টিমের 3টা করে কম্প্যারিজন আছে। যেমন ধরো ওজি একটাতে আছে, এই 2টা কম্প্যারিজনে আছে, দেন এই যে 3টা জায়গাতে আছে। আমি যদি কালারটা চেঞ্জ করে ও দেখি যে এখানে ও আছে একবার, ও 2বার, ও 3বার। দেন সিজির ক্ষেত্রেও সেম, প্রত্যেকটা পার্ট টিমের 3টা করে থাকে, এঙ্গেজমেন্ট থাকে। সো এই এই মোমেন্টে আমি ধরো একটা র্যান্ডমলি, তুমি ওপেনিং এ যদি থাকো, ওপেনিং এ থাকলে তোমার এত বার্ডেন নেওয়ার দরকার নেই, কারণ তুমি তো পিওআই ছাড়া আর এঙ্গেজ করতে পারবে না। তুমি যদি ওজি হও তাহলে তুমি ওপেনিং লিডার অফ দ্য অপোজিশনকে খালি রিবার্টাল করতে পারবা, এরপরে জাস্ট পিওআই নিতে হবে। আর যদি ডিএলও থাকো, মানে ওপেনিং অফ থাকো, তাহলে পিএম আর ডিপিএম কে তুমি এঙ্গেজ করতে পারবা, আর ক্লোজিং এর সাথে জাস্ট পিওআই নিতে হবে। এর চেয়ে বেশি আর তুমি কিছু করতে পারবা না। এখন ধরো তুমি সিজি অথবা সিও তে আসো, তো তখন তুমি কি করবা? সিজিতে থাকলে সবার আগে আইডেন্টিফাই করো যে কোন টিমটা শিওর ফোর্থ খাচ্ছে। এখন কথা হচ্ছে, তুমি কি এখন ডিবেটের মধ্যে জাজমেন্ট করবা? না, তুমি তো ডিবেটটা শুনতেছো, তুমি ডিবেট শুনে তোমার কাছে যদি মনে হয় যে ওই টিমের কেসটা উইক, ওরা এই ডিবেটটা হারতে পারে, সবার আগে তুমি ওদেরকে হ্যামার করবা। তো যে ধরো ফোর্থ খাচ্ছে সেই টিমটা ধরো মনে করো ওজি, তো তুমি তখন সিজি ভার্সেস ওজি কম্প্যারিজন করবা যে দেখেন ওজির ক্ল্যারিফিকেশনটা হয় নাই, আমাদের ক্ল্যারিফিকেশনটা বেটার। ওজির কনটেক্সটটা ভুল, আমাদের কনটেক্সটটা কারেক্ট। ওজির কেসের মেকানিজম নাই, আমাদের কেসের মেকানিজম আছে। ওজি স্টেক হোল্ডারদেরকে বেনিফিট দিতে পারতেছে না, ইম্প্যাক্ট নাই, আমরা স্টেক হোল্ডারদের বেনিফিট দিতে পারতেছি, ইম্প্যাক্ট আছে। তার মানে বেসিক্যালি যদি এমন হয় তুমি সিজিতে আসো, তাহলে তুমি ওজি থেকে কেন বেটার এটা তুমি এক্সপ্লেন করবা। সো এখানে কি কি জিনিসের উপর বেশি ফোকাস করতে হয়, সেটা হচ্ছে ক্ল্যারিটি, মেকানিজম, আর ওয়েইং। সো তোমার এই সিজি আর ওজি তোমার নিজের বেঞ্চের মধ্যে তোমার ওয়ে করতে হবে যে তুমি স্টেক হোল্ডারদেরকে বেশি বেনিফিট দাও, তুমি বেশি কনটেক্সট কভার করো, তোমার ইম্প্যাক্ট বেশি। তো এটা তুমি সিজি ভার্সেস ওজির মধ্যে কম্পেয়ার করবা। এটা তোমার একটা কম্প্যারিজন গেল। ধরো
ধরো তুমি সিজিতে আসো, যদি তুমি ধরো ওর সাথে এরপরে তুমি ওর সাথে কম্পেয়ার করবা, তখন এটা এপি ডিবেটের মতোই হবে, রাইট? কারণ কারণ তারা অপোজিশন আর তুমি গভর্নমেন্ট, এখানে ক্লোজিং আর অপোজিশনের তো আলাদা কিছু নাই। তারা মোশনের অপোজিশনে কথা বলবে আর সিজি মোশনের ফেভারে কথা বলবে। সেখানে নর্মাল এপি ডিবেটের মতো ওপেনিং অপোজিশনের সাথে তুমি এঙ্গেজ করবা যে দেখেন ওপেনিং অপোজিশনের স্পিচে ক্ল্যারিটি নাই, ওদের ক্ল্যারিফিকেশন ভুল, ওদের মোশন কনটেক্সট ভুল, ওদের কেসটার মেকানিজম উইক, ওরা যে বেনিফিটটা দিতে চাচ্ছে ওটা স্টেক হোল্ডারদের দরকার নাই, ওদের কেসে কি কি প্রবলেম আছে, মানে ইন জেনারেল তুমি যেভাবে এঙ্গেজ করো ওই ইন জেনারেল এঙ্গেজমেন্ট গুলা করবা। দেন তুমি সিজি ভার্সেস সিওর ক্ষেত্রেও এই সেম অ্যানালাইসিসটা করবা। তো এই যে আমরা যেই কারণে সবচেয়ে বেশি বিপি ডিবেট হারি সেটা হচ্ছে হুইপের স্পিচের কারণে। ক্লোজিং থেকে ডিবেট জিতার জন্য বা যে টিমে ভালো ডিবেটটা যে করতেছে, ধরো একজন ভালো ডিবেট করতেছে, ওই ধরো ফার্স্ট স্পিকার, বা দুইজন ভালো ডিবেট করলে তো ভেরি নাইস, তাহলে হুইপ ওই দায়িত্বটা পালন করতে পারবে। সো হুএভার ইজ ডুইং দ্য বেটার ডিবেট, যে ভালো ডিবেট করতেছে সে এইভাবে তিনটা করে কম্প্যারিজন করবে, তার তিনটা পেজ থাকবে, যে যেখানে সে সিজি ভার্সেস ওজি কম্পেয়ার করতেছে, সিজি ভার্সেস ও একটা পেজে কম্পেয়ার করতেছে, দেন সিজি ভার্সেস সিও সে একটা কম্পেয়ার করতেছে। এখন এই কম্প্যারিজনটাকে আমরা কি বলি? এই কম্প্যারিজনটা ইন জেনারেল যদি আমি এক লাইনে বলতে চাই সেটাকে বলি আমরা ডেভিলস অ্যাডভোকেসি, বা তুমি একটা বায়াসড জাজমেন্ট রান দিতে পারো। যে তুমি হুইপ থেকে, যখন তুমি হুইপে থাকবা, তুমি হুইপ থেকে একটা বায়াসড জাজমেন্ট দিবা যে আমরা সিজি ওজি ওজি সিজির কম্প্যারিজনে সিজি জিততেছি, সিজি ওর কম্প্যারিজনে সিজি জিততেছি, সিজি ভার্সেস সিওর কম্প্যারিজনেও সিজি জিততেছি। তো প্রত্যেকটা ব্যাটেল, এই তিনটা ইন্ডিভিজুয়াল ব্যাটেল কেন তোমরা জিতো, এটা হুইপ থেকে একটা বায়াসড জাজমেন্ট দিবা। এখন এই জাজমেন্টটা কিভাবে দিবা? ওইটার মধ্যে ওই যে জেনারেল ডিবেট যেটা, যে তোমার রিবার্টালটা কেন স্ট্রং, তুমি কেন বেশি স্টেক হোল্ডারদেরকে বেনিফিট দিতে পারতেছো, ওই কনটেক্সট, ওই ক্লারিফিকেশন, মানে এতক্ষণ পর্যন্ত যা শিখাইছি ওই সেম জিনিসই, জাস্ট তুমি তিনটা ডিফারেন্ট তিনবার করবা হুইপ থেকে গিয়ে। যে তোমার চারটা টিমের মধ্যে এঙ্গেজমেন্ট থাকতে হবে, কারণ তুমি চারটা টিমের মধ্যে তোমার র্যাঙ্ক 1 করতে হয়। যদি তুমি এমন হয় যে তুমি জাস্ট গভর্নমেন্ট থেকে একটা ভালো কেস দিয়ে চলে গেছো, তাহলে ম্যাক্সিমাম যেটা হবে তুমি ওজি থেকে উপরে র্যাঙ্ক করবা। বাট এটা দেখা যাইতেছে যে অপোনেন্ট বেঞ্চের একটা টিম তোমার থেকে ভালো করে ফেলছে। সো সেকেন্ড র্যাঙ্ক আর ফার্স্ট র্যাঙ্কের মধ্যে পার্থক্যই হচ্ছে এটা, যে তুমি চারটা টিমের মধ্যে কম্পেয়ার করতে পারতেছো কিনা। এটা তোমার ফার্স্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা স্কিল। আমি জাস্ট সিজি থেকে কি করবো ওটা দেখাইলাম, বাট তুমি যদি সিও থাকো তাহলে তুমি সিও ভার্সেস ও, মানে তুমি কেন বেটার অপোজিশন টিম, সিজি ভার্সেস ওজি, ওজির কেসগুলা কেন হয় নাই, সিমিলারলি সিজির কেসগুলা কেন হয় নাই। এই তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালাইসিস তোমার স্পিচে এক্সপ্লিসিটলি থাকতে হবে। এক্সপ্লিসিটলি থাকতে হবে মানে হলো হুইপের স্পিচটা স্ট্রাকচারই হবে এভাবে যে দেখেন এখন আমি ব্যাখ্যা করতেছি কেন সিজি ভার্সেস ওজি এই কম্প্যারিজনে সিজি থেকে আমি ডিবেটটা জিতি। সেকেন্ডলি মাননীয় স্পিকার, সেকেন্ডলি আসি কেন সিজি ভার্সেস ও কম্প্যারিজনে সিজি ওপেনিং অফ থেকে উপরে দাঁড়ায় থাকে। মানে তিনটা পার্টিকুলার কম্প্যারিজন, তিনটা সেগমেন্টের কম্প্যারিজন এক্সপ্লিসিটলি এজের কাছে তোমাকে পয়েন্ট আউট করে দেখাইতে হবে, তাহলে তোমার ফার্স্ট খাওয়ার প্রবাবিলিটি বেশি। এখন কথা হচ্ছে এই তিনটা ব্যাটেলের ভিতরে আমি কি করব? এতক্ষণ পর্যন্ত আমি যা যা বলছি, যে ক্ল্যারিটিতে তুমি কেন বেটার, তোমার মেকানিজম কেন বেটার, তোমার ওয়েইং কেন বেটার, তোমার রিবার্টাল কেন বেটার, অপোনেন্টের কেস কেন খারাপ, ওই সেম জিনিসগুলাই তিনটা লেয়ারে তুমি কম্পেয়ার করবা, তিনটা পার্টিকুলার ব্যাটেলে তুমি দেখাবা। এই যে বিপি ডিবেটের এই যে এঙ্গেজমেন্টস গুলো আছে, যেটা যে প্রত্যেকটা টিমের যে তিনটা ব্যাটেলস আছে, ওই তিনটা ব্যাটেলস তুমি কেন উইন করো, এটা তোমার হুইপ থেকে দরকার, তাহলে তুমি ফার্স্ট হওয়ার র্যাঙ্ক তোমার সবচেয়ে বেশি হবে বা প্রবাবিলিটি বাড়বে। তো এটাই গেল বিপির বেসিক স্ট্র্যাটেজিস। কার কোনো কোয়েশ্চেন আছে ক্লোজিং নিয়ে? ভাই একটা কোশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেনটা হইতেছে, ধরেন কোনো ভালো হাউসে পড়লে তো স্পিক্স গুলা হইতেছে ভালোই থাকে, বাট প্রবাবলি হইতেছে ধরেন যদি এমন কোনো সিনারিও হয় যে আমি বাদে বাকি তিনটা হাউসই ভালো টিম না, তাহলে দেখা যায় যে আমি ধরেন সিও আছি, বাট আপার হাউস বা সিজি তেমন আহামরি কোনো ডিসকাশন দেয় না, এই জন্য আমি অ্যাকচুয়ালি আহামরি কোনো নিজেও ডিসকাশন দেওয়ার চান্সটা পাইতেছি না। তখন যেটা হয়, ইভেন ইফ আমি যতই ভালো ডিবেট করি না কেন, আমার স্পিক্সও যদি আমি ফার্স্ট হই, ওইটা হচ্ছে ধরেন 77 to 78 হচ্ছে এই আটকাই যায়। মোমেন্টটাও তোমার এই যে এটাই করতে হবে, তখন ওই যে ডেভিলস অ্যাডভোকেসি করতে হবে, যে ওরা যেই কেসই দেখ, ওরা কেসটা যত উইকলি দেখ, তুমি ওই কেসটাকে স্ট্রং ভাবে দেখাবা যে দেখেন মাননীয় স্পিকার ওদের কেসে এটা হচ্ছে। বাট
ওদের কেসকে আবার মেকানাইজ করতে যায় না, ওরা তো তোমার অপোনেন্টের কেসটা তুমি মেকানাইজ করবা না। তুমি ওই লেভেল পর্যন্ত মেকানাইজ করবা যেই লেভেল পর্যন্ত তোমার কাছে রেসপন্স আছে, দেন তুমি রেসপন্স করবা। মানে বুঝতেছো, অপোনেন্ট বাজে কেস দিছে, বাট তুমি নিজের স্পিক্স বাড়ানোর জন্য অপোনেন্টের প্রশংসা করবা, দেন প্রশংসা করে ওই কেসটাকে তুমি রিবার্টাল দিবা, বুঝছো? আচ্ছা ভাই, বাট মেইন লাইক কোশ্চেনটা হইতাছে যে আমি কি লাইক ধরেন এখানে বেশি মানে এঙ্গেজমেন্টে ফোকাস দেব নাকি নিজের কেসটাকে হচ্ছে রিকনস্ট্রাক্ট করাতে বেশি ফোকাস দেব, আচ্ছা, কোনটারে বেশি যদি priority দেব? এমন হয় যে 4টা টিমই খারাপ করতেছে, বাজে রুম, তাহলে তো আহ, তোমার প্রথম যে প্রাইমারি দায়িত্ব যে সেটা হচ্ছে আমার ডিবেটটা সবার আগে শুরু করা। যে তোমার এতক্ষণ পর্যন্ত ওজি ডিবেট করছে, ও ডিবেট করছে, সিজি ডিবেট করছে, 3টা ডিবেট হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ মোশনটা ধরতে পারে নাই, ডিবেটটা ক্লিয়ার করে নাই। তো তুমি আবার ওই পিএম এর কাজগুলা করবা। এই CO1 থেকে তুমি ভালো ক্লারিফিকেশন দিবা, কনটেক্সট দিবা, ফ্রেমিং দিবা।